আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে আমি আব্দুল্লাহ আল নোমান পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমাদের জন্য নিয়ে এসেছি বাউন্স ব্যাক প্রোগ্রামের পক্ষ থেকে, শিখর পক্ষ থেকে জীববিজ্ঞানের মাস্টার ক্লাস। আজকে আমরা 4টা চ্যাপ্টারের একটু ওভারভিউ, মানে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কিছু প্রশ্ন সলভ করব, যাতে তোমরা একটা ওভারঅল আইডিয়া পাও যে তোমার আসলে কৃষির বা মানে কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য আসলে কি কি পড়তে হবে। সো বেশি দেরি না করে আমরা শুরু করি। এবং মনে রাখবা, আজকে কিন্তু তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়া হবে, যেখানে আমরা কম্প্যাক্ট ভাবে, খুব সহজে, খুব সুন্দরভাবে, শর্ট টাইমের মধ্যে তোমাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। সো আজকে আমরা ক্লাস শুরু করি। আমি আব্দুল্লাহ আল নোমান, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমরা 4টা চ্যাপ্টার সম্বন্ধে পড়ব। কোষ এর গঠন, উদ্ভিদ সারি তত্ত্ব, রক্ত ও সঞ্চালন, চলন ও অঙ্গচালনা। সর্বপ্রথম যদি বলি যে ভাই, আমার এইখানে যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এই 4টা চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট 4টা চ্যাপ্টার। এবং এই কোষ এর গঠন বলো বা উদ্ভিদ সারি তত্ত্ব বলো, এগুলোর অনেক 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 টপিক। তো আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব, যে তুমি যখন প্রথমে পড়বা কোন টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। সো প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা এইভাবে ভাগ করব, এবং বেসিক জিনিসটা একটু দ্রুততম সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করব। এবং তোমাদেরকে অবশ্যই এবং অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে, আজকের ক্লাসে কিন্তু সব না, তোমাকে অবশ্যই এবং অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে খুব ভালোভাবে। তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে কৃষির, সেই কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে, যেটার মানে আসলে বোঝায় তোমার বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। তোমাকে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। এবং আমরা জানি যে ভাই, অলরেডি তুমি এইচএসসি তে পড়ছো, তার পাশাপাশি তুমি একবার অ্যাডমিশন টাইমে সব চ্যাপ্টার পড়ে ফেলছো, এবং শর্ট সিলেবাস যেহেতু, তোমাদের লোডও কম। তো তোমাদেরকে বেসিক আইডিয়া দিয়ে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করছি। তো সর্বপ্রথম চ্যাপ্টার, কোষ ও এর গঠন। এই চ্যাপ্টার থেকে আমরা আসলে কি কি পড়বো? কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য আমার এই চ্যাপ্টারের বিজ্ঞানীর নাম গুরুত্বপূর্ণ, মানে অনেক অনেক আবিষ্কারক আছে, তো সেই বিজ্ঞানীগুলোর নাম গুরুত্বপূর্ণ। আমার বিভিন্ন অঙ্গাণু বা বিভিন্ন সিস্টেমের অপর নাম গুরুত্বপূর্ণ। বিভিন্ন সিস্টেমের অপর নাম খুবই গুরুত্বপূর্ণ। আমার অবশ্যই এবং অবশ্যই কাজ গুরুত্বপূর্ণ। কোনটার কাজ কি, এটা সবসময় গুরুত্বপূর্ণ থাকে। এবং এই জায়গায় আমাদের কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, যেগুলো সম্বন্ধে তোমাদের সাথে আজকে আলোচনা হবে। সো আমরা শুরু করি। সো এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি? কোষ, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, জিন ও জেনেটিক কোড। এছাড়াও তুমি, এটা হলো অতি গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ মধ্যেও আছে ভাই গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড। আর একটু কম গুরুত্বপূর্ণ, বাট পরীক্ষা মাঝে মাঝে চলে আসে, সেটা হলো সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, ডিএনএ প্রতিলিপন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। ঠিক আছে? সো আমরা যখন রাইবোজোম জিনিসটা দেখি না, রাইবোজোম নিয়ে একটা কমন এমসিকিউ আসে আমাদের। সেটা কি? সেটা হলো যে ভাই, আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর নাম কি? ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর নাম কি বলতো? আমরা কোন ছন্দ দ্বারা সেটা মনে রাখি? খুবই কমন একটা ছন্দ, প্রথম মামাই সেরা। এটা হলো কি ভাই? ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটা কি? কি ভাই? ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো কোনটা দ্বারা কি বোঝায়? এই যে প্রথম, এই প্রথম দ্বারা বোঝায় প্রোটিওজোম। এই প্রথম দ্বারা কি বোঝায়? প্রোটিওজোম। এই যে মামাই, এই মামাই দ্বারা কি বোঝায়? আমাদের যে সাইটোস্কেলেটন 4টা আছে না, আমার যে 4টা সাইটোস্কেলেটন আছে, সেই 4টা সাইটোস্কেলেটনের নাম। কোনটা দ্বারা কি বোঝায়? এই যে মা, এটা হলো মাইক্রোটিউবিউল। তারপরে এই মাতে কি? মাইক্রোফিলামেন্ট। এই ইতে কি ভাই? আমাদের ইতে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন সেতে কি বোঝায়? সেন্ট্রিওল। সেতে কি বোঝায়? সেন্ট্রিওল।
এবং এই রাতে কি বোঝায়? রাইবোজোম। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবা যে ভাই যেই প্রশ্নটা আসছে ওটার উত্তর হইতেছে রাইবোজোম, যে প্রশ্নটা আসতেছে সেটার উত্তর হচ্ছে রাইবোজোম, কারণ রাইবোজোম খুবই ফেভারিট, টিচারদের রাইবোজোম খুবই ফেভারিট। আর বেশি ফেভারিট হওয়ার কারণ কি? এই যে আমাদের ধরো হাসান স্যারের বইটা আমরা যেটা পড়ি, আমরা যেটা মেইনলি পড়ি হাসান স্যারের বই, সেটাতে প্রথম অঙ্গাণু হলো রাইবোজোম, সেই কারণে ফেভারিট, অনেক বেশি ফেভারিট। সো বুঝতে পারছি, বুঝতে পারছি কি পারি নাই, বুঝতে পারছি কি পারি নাই, বুঝতে পারছি কি পারি নাই। সো এখান থেকে আমি আরো দুই একটা কথা বলে দিই যে জিনিসটা তোমার কাজে লাগবে। সেই জিনিসটা হলো, বলতো এর মধ্যে কোন জিনিসটা, এর মধ্যে কোন জিনিসটা আমাদের প্রোটিন তৈরি করে? কোন জিনিসটা আমাদের প্রোটিন তৈরি করে বলতো? কোন জিনিসটা আমাদের প্রোটিন তৈরি করে? এই যে আমাদের রাইবোজোম, এই রাইবোজোমটা হলো প্রোটিন তৈরির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো যেহেতু প্রোটিন আমার যে কোনো ধরনের প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ, তার মানে সেটা আদি হোক বা উন্নত হোক, মানে প্রোক্যারিওট হোক বা ইউক্যারিওট হোক, তার ক্ষেত্রে রাইবোজোম থাকবে। তার ক্ষেত্রে কি থাকবে? রাইবোজোম থাকবে। সো এই রাইবোজোমের ক্ষেত্রে আমরা আদিতে কোন ধরনের রাইবোজোম পাই, আর আমাদের যে এখন যে আছে, আচ্ছা আদি বলতে তোমাদের হয়তো মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে। সো প্রোক্যারিওটে যে ধরনের পাই আর ইউক্যারিওটে যে ধরনের পাই। প্রোক্যারিওটে আমরা পাই কেমন? প্রোক্যারিওটে পাই আমরা 70s এবং ইউক্যারিওটে পাই কেমন? 80s। 70s মানে কি? 50 প্লাস 30, আর 80 মানে কি? 60 প্লাস 40s। এর দ্বারা কি বোঝায়? বেডবার্গ ইউনিট। এই জিনিসগুলো খুঁটিনাটি জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে একটা প্রশ্ন অনেক আগে আসছিল, সেটা বলো তো, ছত্রাকে, ছত্রাকে যে রাইবোজোম থাকে সেটা কত, আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কত? তুমি একটু মনে করার চেষ্টা করো তো, ছত্রাকের ক্ষেত্রে কত আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কত? একটু মনে করার চেষ্টা করো, ছত্রাকের ক্ষেত্রে কত আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কত? পারছো? পারছো? ভেরি গুড। ভাই ছত্রাকের ক্ষেত্রে আমাদের হলো 77s আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে হলো 55s। মাইটোকন্ড্রিয়াও আমাদের রাইবোজোম থাকে, সেটা কেমন এস? ভাই আমাদের 55s। সো এই টুকিটাকি জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, ডান। সো এখন আমরা কিছু আবিষ্কারকের নাম জানবো। আমরা এখন কিছু আবিষ্কারকের নাম জানবো, যে আবিষ্কারকের নাম থেকে ভাই খুবই কমনলি প্রশ্ন আসে। সেগুলো কি? যেমন আমাদের কোষ তত্ত্ব বা কোষ মতবাদ কয়জন বিজ্ঞানী দিয়েছে বা কে কে দিয়েছে? তো আমরা জানি কোষ তত্ত্বতে 3টা থিওরি আছে। কোষ তত্ত্বতে কয়টা থিওরি আছে? 3টা থিওরি। তো এই জায়গায় আমাদের বিজ্ঞানীর নামও 3টা থাকবে। বিজ্ঞানীর নামও কয়টা থাকবে? 3টা থাকবে। কি কি? স্নেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্চু। স্নেইডেন, সোয়ান, ভার্চু, মনে রাখবা এসএসভি। স্নেইডেন, সোয়ান, ভার্চু। দেন আমাদের কোষ প্রাচীর বা কোষ আসলে কে আবিষ্কার করছে? রবার্ট হুক। কে আবিষ্কার করছে? রবার্ট হুক। আসলে ব্যাপারটা এমন যে রবার্ট হুক আসলে একটা কোষের মতন জিনিস দেখতে পারছে, যে জিনিসটা আসলে ছিল কোষ প্রাচীর। সো যেহেতু সে সর্বপ্রথম কোষটার সম্বন্ধে ধারণা দিছে, তাই তাকে আমরা বলি সাইটোলজির জনক বা কোষবিদ্যার জনক। সাইটোলজির জনক বা কোষবিদ্যার জনক। এখন তুমি বলো তো, আধুনিক কোষবিদ্যার জনককে? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসা প্রশ্ন। আধুনিক কোষবিদ্যার জনককে? অলরেডি তোমরা পেরে গিয়েছো। আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। ওকে, ঠিক আছে। এই জিনিসটা থেকে আরো একটা জিনিস লাগে, সেই জিনিসটা কি? যে ভাই আমার রবার্ট হুক তো কোষ প্রাচীর দেখছিল। রবার্ট হুক কি দেখছে? কোষ প্রাচীর দেখছে। এখন কোষ প্রাচীরের ভিতরেও তো আমার কিছু এলিমেন্ট থাকে, কিছু জিনিসপত্র থাকে, সেই জিনিসটা কে দেখছে? সেই জিনিসটা দেখা মানে কি? প্রকৃত কোষ দেখা না? যদি তোমার কখনো প্রশ্ন আসে ভাই প্রকৃত কোষ দেখছে কে বা কোষ প্রাচীরের ভিতরে জিনিসপত্র দেখছে কে, সেটার উত্তর কি হবে? সেটার উত্তর কি হবে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। সেটার উত্তর কি হবে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। ওকে, 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 ওকে। সে কিসের সাহায্যে দেখছিল? সে দেখছিল কিসের সাহায্যে? সে দেখছিল ভাই মাইক্রোস্কোপের সাহায্যে। সে কিসের সাহায্যে দেখছিল? মাইক্রোস্কোপের সাহায্যে। এই তথ্যটাও জেনে রাখো যে অ্যান্টনি ভন লিউয়েনহুককে বলা হয় ফাদার অফ মাইক্রোস্কোপি। অ্যান্টনি ভন লিউয়েনহুককে কি বলা হয়?
ফাদার অফ মাইক্রোস্কোপি। ওকে, এই টুকিটাকি ইনফরমেশনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই টুকিটাকি জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। তো কোষতত্ত্বের তিনজন বিজ্ঞানীর নাম, কোষ এবং কোষ প্রাচীর সর্বপ্রথম দেখছে রবার্ট হুক, এবং ভেতরে কোষের প্রাচীরের যে ভেতরে জিনিসপত্র এটা দেখছিল অ্যান্টনি ভন লিওয়েনহুক মাইক্রোস্কোপের সাহায্যে, তাই তাকে ডাকি আমরা ফাদার অফ মাইক্রোস্কোপি হিসাবে। আর এই জায়গায় একটু লাইনটা বাঁকায় গেছে, দুঃখিত। তো এই জায়গায় কোষবিদ্যার জনক আমরা বলি রবার্ট হুককে, আর এইটারই আধুনিকরণ যেটা করছে আধুনিক কোষবিদ্যার জনক সেটা আমরা বলি কার্ল পিস ওয়ানসনকে। বুঝতে পারছি কি পারিনি? বুঝতে পারছি কি পারিনি? ওকে, দেন আসে ভাই আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জিনিসটা কি? যে ভাই আমাদের কোষ প্রাচীর বাদে ভেতরে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের কোষ প্রাচীর, সরি প্রোটোপ্লাজম। সো এই কোষ মানে এই প্রোটোপ্লাজমকে সার্কোট নামকরণ করছিল ফেলিক্স ডুজার্ডিন। সার্কোট নামকরণ কি করছিল? ফেলিক্স ডুজার্ডিন। আর সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করছে পারকিনজে। কে? পারকিনজে। ইম্পর্টেন্ট। দেন প্লাস্টিড মানে সিম্পার। প্লাস্টিড মানে কি? প্লাস্টিড মানে সিম্পার। প্লাস্টিড মানে কি? প্লাস্টিড মানে সিম্পার। মনে থাকবে নাকি থাকবে না? মনে থাকবে নাকি থাকবে না? মনে থাকবে? মনে থাকবে? ভেরি গুড। দেন 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 আসে আমাদের কি ভাই? দেন আসে আমাদের মাইটোকন্ড্রিয়া। ভাই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে হলো কলিকার। কোথায়? পতঙ্গের পেশিকোষে। দেন এই মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট হিসেবে নামকরণ করে হলো অল্টম্যান। বায়োপ্লাস্ট হিসেবে কে নামকরণ করে? অল্টম্যান। আর মাইটোকন্ড্রিয়া নামকরণ করে কার্ল বেন্ডার। খুবই কমন আসে ভাই, কার্ল বেন্ডার নামটা প্রায়ই আসে। কার্ল বেন্ডার নামটা ভাই প্রায়ই আসে, সেটা ভুল করা যাবে না। এটা ভুল করা যাবে না, এটা অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখতে হবে। দেন এন্ডোপ্লাজমিক জালিকা। ভাই এন্ডোপ্লাজমিক জালিকা কে আবিষ্কার করছে ভাই? কে আর পর্টার। কে আবিষ্কার করছে? কে আর পোর্টার বা কেইথ পোর্টার, তার সাথে আলবার্ট ক্লড পুলম্যান। সো এরা আমাদের যকৃত কোষে আবিষ্কার করছে কে আর পোর্টার, আর মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে আবিষ্কার করছে এই তিনজন বিজ্ঞানী। এগুলোর নামগুলো একটু মনে রাখবা। দেন রাইবোজোম। রাইবোজোমের ক্ষেত্রে কে? বিজ্ঞানী প্যালাডে। কে? বিজ্ঞানী প্যালাডে। এবং এটাকে কি হিসেবে নামকরণ করে? রাইবো নিউক্লিয় প্রোটিন হিসেবে। কারণ এটা কি করতেছে? এটা প্রোটিন মানে প্রোটিন তৈরি করতেছে। সেটাকে কি নাম করছিল ভাই? রাইবো নিউক্লিয় প্রোটিন। এবং তুমি একটা জিনিস দেখবা, আমরা জানি এন্ডোপ্লাজমিক যে জালিকা সেটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। এই এন্ডোপ্লাজমিক জালিকাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। মসৃণ এবং অমসৃণ। এই যে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, সেটাতে কি থাকে? সেটাতে কিন্তু আমাদের রাইবোজোম থাকে। সেটা কি থাকে? রাইবোজোম থাকে গায়ে। দ্যাটস ওয়াই সেটাকে অমসৃণ বলা হয়। সো এখানে আলবার্ট ক্লড যে নামটা ছিল সেটা তুমি রাইবোজোমের ক্ষেত্রে পাবা, এবং সেই আমার যে রাইবোজোম সেটাকে নামকরণ করছিল মাইক্রোজোম। ওকে, মনে থাকবে, এগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করবে, একবার করে পড়ার চেষ্টা করবা। দেন গলগি বডি। গলগি বডির নামের সাথে মিল, ক্যামিলো গলগি। লাইসোজোম মানে হলো দা দুবে, ক্রিস্টিয়ান দা দুবে। লাইবোজোম মানে কি? ক্রিস্টিয়ান দা দুবে। মাইক্রোটিবিউল কি? রবার্ট এবং ফ্রান্স। এটা খুব একটা আসে না। সেন্ট্রিওল কে ভাই? ভ্যান ব্যান্ডেন। এটা হলো আবিষ্কার করছে। আর ববারি হলো নামকরণ করছে। ববারি কি করছে? নামকরণ করছে। দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা অনেকবার আসছে, অনেকবার মানে অনেকবার। কে ভাই? রবার্ট ব্রাউন। কে? রবার্ট ব্রাউন। ডান। এরপরে নিউক্লিওলাস। ভাই কে আবিষ্কার করছে? ফন্টানা। ফন্টানা অনেকবার আসছে, অনেকবার আসছে। নিউক্লিওলাস কে আবিষ্কার করছে? ফন্টানা। নামকরণ করছে বোমেন। নামকরণ করছে কে? বোমেন। ক্রোমোজোম কি আবিষ্কার করছে? নাগেলি। কার্ল নাগেলি। কার্ল নাগেলি। আর নামকরণ করছে কে? ওয়াল্ডেয়ার। তুমি মাইটোসিসে যায় আবার তুমি কি স্ট্রেসবার্গারের নাম পাবা, ওয়াল্টার ফ্লেমিং এর নাম পাবা, ওই নামগুলো মনে রাখার চেষ্টা করবা। দেন ডিএনএ। ডিএনএটা কে নিউক্লিন নামে আখ্যায়িত করছে? মিশার। কে? মিশার। কে? মিশার। ডান। এখন অপর নামগুলা মাঝে 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 আসে, এবং অনেক ক্ষেত্রে না প্রশ্ন করে অপর নাম দিয়ে। প্রশ্নটাই করবে কি নাম দিয়ে ভাই? অপর নাম দিয়ে। তো দেখি সেগুলা কি। যেমন কোলছিলিকে আমরা কি নামে ডাকি? প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বা সাইটোমেমব্রেন বা বায়োমেমব্রেন। গলগি বডি। আমার বছর ভাই, আমি যে এবার ভর্তি পরীক্ষা দিচ্ছি সেইবার ডিইউ ভর্তি পরীক্ষায় মানে ডিইউ 21-22-এ এই গলগি বডির নামটা আসছিল ভাই আমার খুব সম্ভবত লাইপোকন্ড্রিয়া বা ডিকটায়োজোম। সো অনেক সময় গলগি বডি না বলে তোমাকে ডিকটায়োজোম বলবে বা লাইপোকন্ড্রিয়া বলবে বা ইডিওজোম বলবে বা কোষের ট্রাফিক পুলিশ বলবে বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলবে বা প্যাকেজিং সেন্টার বলবে বা গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র বলবে। খুবই ইম্পর্টেন্ট, কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? কোন অঙ্গাণুকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? ইম্পর্টেন্ট। দেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি ভাই? শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট।
সেটা হলো শক্তি তৈরির অঙ্গাণু। শক্তি তৈরির অঙ্গাণু কোনটা এবং শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা? শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা? ভাই শক্তি তৈরির অঙ্গাণু কোনটা? ভাই শক্তি তৈরি হয় পাওয়ার হাউস অফ দ্য সেল বা মাইটোকন্ড্রিয়াতে। পাওয়ার হাউস অফ দ্য সেল বা মাইটোকন্ড্রিয়াতে। মানে এটিপি তৈরি হয় যে জায়গায়। এই শক্তি তৈরি মানে এটিপি তৈরি। এই শক্তি তৈরি মানে কি? এটিপি তৈরি। আর এই রূপান্তর মানে শক্তির এক রূপ থেকে আরেক রূপে। আমরা জানি এই জায়গায় কি হয়, শক্তি রূপান্তরে কি আমাদের আলোক শক্তি আসে, সে আলোক শক্তিটাকে আমরা রাসায়নিক শক্তিতে কনভার্ট করি। তো শক্তি রূপান্তরের অঙ্গার হলো প্লাস্টিড। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই শক্তির রূপান্তর বলতে আমরা কি বুঝি? এই জায়গায় আমরা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করি। আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করি। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তারপর সাইটোপ্লাজমের যে মাতৃকা সেটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ হায়োলোপ্লাজম, সাইটোসোল। দেন লাইসোজোমটাকে আমরা কি বলি ভাই? সুইসাইডাল স্কোয়াড বা ব্যাগ, আত্মঘাতী তালিকা বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বা কোষের পাকস্থলী। আর ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি বা প্লাস্টিককে আমরা কি বলি? কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বা বলতে পারি শক্তির রূপান্তরের অঙ্গাণু। ওকে, বুঝতে পারছি, ডান। এরপর আসে ভাই রাইবোজোম। রাইবোজোমকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি। কারণ রাইবোজোম মানে প্রোটিন তৈরি করবে, রাইবোজোম মানে প্রোটিন তৈরি করবে। তোমরা ট্রান্সলেশন প্রক্রিয়া দেখছো না? ট্রান্সলেশন প্রক্রিয়া কি হয়? ট্রান্সলেশন প্রক্রিয়ায় আমার যে দুটো সাব ইউনিট আছে রাইবোজোমের, ওইগুলো কিন্তু সাব ইউনিট। তো সেই সাব ইউনিটের মাধ্যমে কিন্তু আমার প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই সাব ইউনিটের সাহায্যে। তো রাইবোজোম থাকলে প্রোটিন তৈরি হবে, না থাকলে প্রোটিন তৈরি হবে না। দেন এন্ডোপ্লাজমিক জালিকা, সেটাকে আমরা কি বলি? কোষের পরিবহন তন্ত্র। প্রোটোপ্লাজমকে আমরা কি বলি? জীবনের ভৌত ভিত্তি। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা, খুবই 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 ইম্পর্টেন্ট। আগের পেজে লিখে দেই, আগের পেজে লিখে দেই। এই জিনিসগুলা কনভার্টেবল, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বেশি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো যে ভাই জীবনের ভৌত ভিত্তি কোনটা? জীবনের ভৌত ভিত্তি কোনটা আর জীবনের আণবিক ভিত্তি কোনটা? জীবনের ভৌত ভিত্তি কোনটা আর জীবনের আণবিক ভিত্তি কোনটা? আগের পেজে লেখা আছে, আগের পেজে লেখা আছে। মানে আগের পেজ বলতে যে আমি যেটা পড়াচ্ছিলাম এখানে লেখা আছে। এখন বলো জীবনের ভৌত ভিত্তি কোনটা? ভাই জীবনের ভৌত ভিত্তি মানে ফিজিক্যাল প্রপার্টিজ, এইটা কোনটা ভাই? এইটা হলো আমাদের প্রোটোপ্লাজম। এটা কোনটা? প্রোটোপ্লাজম। আর জীবনের আণবিক ভিত্তি কোনটা? জীবনের আণবিক ভিত্তি হলো ডিএনএ। জীবনের আণবিক ভিত্তি কোনটা? ডিএনএ। জীবনের আণবিক ভিত্তি কোনটা? ডিএনএ। ভেরি 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 ইম্পর্টেন্ট। দেন 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 এগেইন আরেকটা, যে ভাই মাস্টার মলিকিউল কোনটা? দেন আমাদের মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা? মাস্টার মলিকিউল কোনটা? মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভাই মাস্টার মলিকিউল হলো আমাদের ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিড বলি আমরা। নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? মাস্টার মলিকিউল বলি। আর মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলি আমরা? জিনোমকে। কাকে? জিনোমকে আমরা মাস্টার ব্লুপ্রিন্ট বলি। ঠিক আছে, কারণ জিনোম হলো ভাই একটা কোষে যতগুলো আমাদের জিন আছে সবগুলো সমষ্টি, সো এটা হলো মাস্টার ব্লুপ্রিন্ট। বুঝতে পারছি কি পারিনি? বুঝতে পারছি কি পারিনি? বুঝতে পারছি, ডান। সো জিনিসগুলো মাথায় রাখবা। সো ডিএনএ এর নাম কি ভাই? মাস্টার মলিকুল বা পরিবৃত্তির ভিত্তি বা ওই যে বংশগতির রাসায়নিক বা আণবিক ভিত্তি। মাইক্রোটিবিউলস কি? কোষের অন্তঃকঙ্কাল, যেখানে আমরা যে স্কেলেটন গুলো আছে স্কেলেটন আমরা তিনটা পাইছি, যেমন মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সবগুলোই কিন্তু আমাদের আবরণ ছাড়া। ঠিক আছে, দেন প্রোটিওজোম কি? কোষের মেইন সুইচ আমরা বলি। বুঝতে পারছি কি পারি নাই? ডান। এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এখান থেকে কোথাও না কোথাও প্রশ্ন আসবে। ওকে।
ডান। তারপরে একজন বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানী কি বলছিল, প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এই যে আমি জীবনের ভৌত ভিত্তি বলতেছি না প্রোটোপ্লাজমকে, এটা একজন বিজ্ঞানী বলছে। বিজ্ঞানীর নামটা কি? সেই বিজ্ঞানীর নামটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, সবসময় আসে না। সেই বিজ্ঞানীর নামটা হলো হাক্সলে। বিজ্ঞানী হাক্সলে এই কথাটা বলছে। বিজ্ঞানী হাক্সলে এই কথাটা বলছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজমকে বলা হয়। এখন বলো তো ফ্লুইড অফ লাইফ কোনটা তাহলে? ফ্লুইড অফ লাইফ, ফ্লুইড অফ লাইফ, এটা খুবই কনফিউজিং, খুবই মানে খুবই কনফিউজিং। সো ফ্লুইড অফ লাইফ কোনটা? ভাই জীবন মানে কি? জীবন মানে কি? জীবন মানে জি বাংলা, তাই না? জীবন মানে জি বাংলা না, জীবন মানে হলো পানি, পানির অপর নাম হলো জীবন। সো ফ্লুইড অফ লাইফ হলো আমাদের পানি, এবং প্রোটোপ্লাজমে ম্যাক্সিমাম থাকে পানি। দ্যাটস ওয়াই এটাকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। ঠিক আছে, ডান ডান ডান। প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি থাকে? প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি থাকে? পরীক্ষায় আসা প্রশ্ন। 70 থেকে 90%। প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানি থাকে। প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানি থাকে। ডান 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 ডান, ইম্পর্টেন্ট। ওকে, ডান। এরপরে গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন আমরা কি জানি? গৌণকুঞ্চন হলো নিউক্লিওলাসের পুনর্গঠন অঞ্চল বা নিউক্লিওলাস সংগঠক। জিনকে আমরা কি নামে জানি? জিনকে কণা, ফ্যাক্টর, সিস্ট্রন, ব্লুপ্রিন্ট এগুলা নামে আমরা জানি। কোডনকে কি বলা হয়? ভাই কোডনকে বলা হয় নিউক্লিওটাইড ট্রিপলেট। আমরা জানি ওই জায়গায় কি থাকে? 3টা বেস থাকে। দেন নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো ভাই কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বা জালিকা। দেন হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমকে আমরা কি নামে ডাকি? ক্যারিও লিম্ফ। ভাই ক্যারিও মানে কি বলতো? ক্যারিও মানে হলো নিউক্লিয়াস। ক্যারি অন মানে কি ভাই? নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের লিম্ফ বা নিউক্লিয়াসের তরল হলো নিউক্লিওপ্লাজম। দ্যাটস এটাকে আমরা কি বলি? ক্যারিও লিম্ফ। ক্রোমোজোমটা কি? বংশগতির ভৌত ভিত্তি বা আমাদের বংশগতির ধারক ও বাহক। ডান। এবারে প্রোটিন। প্রোটিনকে আমরা কি বলি? প্রোটিনকে আমরা বলি জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিনকে আমরা কি বলি? জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কারণ তুমি দেখবা যে ভাই আমার যে ধরো সেন্ট্রাল ডগমা ছিল, আমার যে সেন্ট্রাল ডগমা ছিল, সেই সেন্ট্রাল ডগমা কিভাবে তৈরি হয়েছে? সেই ডিএনএ, ডিএনএ থেকে হয়েছে আরেকটা ডিএনএ, তারপর সেই ডিএনএ থেকে হয়েছে আরএনএ, তারপর সেই আরএনএ থেকে কি হয়েছে ভাই? আমাদের প্রোটিন হয়েছে। কি হয়েছে? প্রোটিন হয়েছে। সো এই জায়গায় রেপ্লিকেশন ছিল, তারপরে আমাদের কি ছিল? রেপ্লিকেশনের পরে ছিল আমাদের ট্রান্সক্রিপশন, তারপর ছিল ট্রান্সলেশন। সো এই জায়গায় আলটিমেটলি আমরা কি তৈরি করতেছি? প্রোটিন। কেন? কেন? কারণ প্রোটিন আমার দেহের গঠনের জন্য ইম্পর্টেন্ট। সো এই যে দেহের গঠনের জন্য বা কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে আমার প্রোটিনে কনভার্ট করে দিতেছে, তার মানে অবশ্যই এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা ভাষা বা কোনো একটা জিনিস যেটা আমার জন্য ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই প্রোটিনকে আমরা কি বলি? জীবনের ভাষা। কি বলি? জীবনের ভাষা। ডান। তারপর জিনোমকে আমরা কি বলি? মাস্টার ব্লুপ্রিন্ট, আগে দেখে আসছি। আর নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? মাস্টার মলিকিউল। নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? মাস্টার মলিকিউল। আচ্ছা বলো তো, এই যে ভাই আমাদের আরএনএ থেকে ডিএনএ হওয়া, আরএনএ থেকে ডিএনএ হওয়া, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? ডিএনএ থেকে আরএনএ হলো ট্রান্সক্রিপশন। তাহলে এটা হলো আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন। প্রশ্ন আসে, রিভার্স ট্রান্সক্রিপশন দেখায়, রিভার্স ট্রান্সক্রিপশন দেখায় এমন একটা এমন একটা ভাইরাসের নাম বলো তো? খুবই কমন এবং আসলে ওইটাই আসে, সেটা হলো এইচআইভি ভাইরাস। সেটা কি? এইচআইভি ভাইরাস, যেটা এইডস রোগের জন্য দায়ী। সেখানে কি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন হয়। কেন রিভার্স ট্রান্সক্রিপশন হয়? কারণ ওই জায়গায় একটা এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ওইটার মাধ্যমে আমার কি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। ডান। দেন আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। বলো তো সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ যদি উট পাখির ডিম হয়, বলো তো সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। তাহলে বলো সবচেয়ে ছোট কোষ কোনটা? অল্প একটু মনে রাখবা, দ্যাটস এনাফ। সেটা হলো মাইক্রোপ্লাজমা। সেটা হলো কি? মাইক্রোপ্লাজমা। সেটা হলো কি? মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা কি? মাইক্রোপ্লাজমা হলো এক ধরনের ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা কি? এক ধরনের ব্যাকটেরিয়া। এবং এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটায় কিন্তু কোনো কোষ, আমাদের যে কোষ প্রাচীর সেটা থাকে না। নর্মালি ব্যাকটেরিয়া কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো কোষ প্রাচীর। এই মাইক্রোপ্লাজমাতে কোনো কোষ প্রাচীর থাকে না।
এই মাইক্রোপ্লাজমাতে কোষ প্রাচীর থাকে না। এটাকে আমরা আরেকটা নামেও ডাকি, সেটা হলো কি পিপিএলও। সেটাকে আমরা কি নামে ডাকি? পিপিএলও, মানে প্লিউরো নিউমেরিক অর্গানিজম। ডান ডান ডান। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে ভাই সবচেয়ে লম্বা কোষ কোনটা, একদম ধরো আমি স্পেসিফিক্যালি বললাম যে ভাই মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা? মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা? মোটর নিউরন। মোটর নিউরন। মোটর নিউরন। মোটর নিউরন কতখানি লম্বা ভাই? 1.37 মিটার লম্বা। 1.37 মিটার লম্বা। ঠিক আছে, ঠিক আছে, ডান ডান ডান। তারপরে যদি তোমাকে জিজ্ঞাসা করি মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটা? মানব দেহের ক্ষুদ্রতম কোষ বললে তুমি আবার মাইক্রোপ্লাজমা দাগাই আইসো না, কারণ এটা মানব দেহ না, এটা একটা ব্যাকটেরিয়া। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, মানব দেহের সবচেয়ে বা ক্ষুদ্রতম কোষ কোনটা? মানব দেহের ক্ষুদ্রতম কোষ হলো খুবই 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 গুরুত্বপূর্ণ অনুচক্রিকা। অনুচক্রিকা, অনুচক্রিকা, অনুচক্রিকা। ঠিক আছে, মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে ওকে, ডান 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 ডান। সো আশা করি বুঝতে পারছো। দেন দেহকোষ, দেহকোষ আর জনন কোষ। আমরা জানি দেহকোষ মানে কি সোমাটিক কোষ, এবং জনন কোষ মানে কি ভাই গ্যামিট। আমরা জানি দেহকোষ হলো ভাই ডিপ্লয়েড বা 2n, আর জনন কোষ হলো আমাদের n বা হ্যাপ্লয়েড। সো জনন কোষের উদাহরণ কি শুক্রাণু এবং ডিম্বাণু, যেটা আমাদের রিপ্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট। আর দেহকোষ কি মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা। আদিজীবী কোষ মানে আদিকোষী জীব, একটা হলো ভাই প্রকৃত কোষী জীব মানে প্রোক্যারিওট আর ইউক্যারিওট। সো প্রোক্যারিওট কি ভাই মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মনের রাজ্যের সব জীব। আর এটা বাদে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, সকল প্রাণী, উদ্ভিদ, এই সবগুলো হলো কি ভাই আমাদের প্রকৃত কোষী জীব। এই আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য পড়ে যাবা, সেখান থেকে প্রশ্ন আসে যে আমাদের ডিএনএ কোনটায় কেমন থাকে, রাইবোজোম কোনটায় কেমন থাকে। রাইবোজোম তো আমরা পড়ে ফেলছি, বলতো আমাদের ডিএনএ কোনটায় কেমন থাকে? মনে রাখবা এই আদি কোষের ডিএনএ হয় কেমন? সার্কুলার বা বৃত্তাকার। আর এই জায়গায় আমাদের ডিএনএ হয় কেমন? ডাবল স্ট্যান্ডার্ড, মানে নর্মাল ডিএনএ আর কি, ডাবল স্ট্যান্ডার্ড। ওকে, ডান ডান ডান। ঠিক আছে, ওকে। এরপর আসে ভাই কোষ ঝিল্লির বাইরে বাইরে বড় প্রাচীরের অবস্থান। এটা কি ভাই এককোষী উদ্ভিদ বা ব্যাকটেরিয়া থাকে। দেন আমাদের একমুখী আবর্তনের উদাহরণ কি? পাতাঝাদি। এবং বহুমুখী আবর্তনের উদাহরণ কি? ট্রাজেস কান্টি। এটা কার কার আবর্তন বলতো? এই যে একমুখী আবর্তন বা আমাদের বহুমুখী আবর্তন, এটা আসলে কার আবর্তন বা কার চলন? এটা হলো প্রোটোপ্লাজমের চলন। কার চলন? প্রোটোপ্লাজম। সো প্রোটোপ্লাজম একমুখী বা একদিকে চলাচল করে হলো পাতাজাতিতে, আর বহুমুখী কোনটায়? বা ট্রাডেস কান্টিয়া। দেন প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কোথায় থাকে ভাই? উদ্ভিদ কোষ বা ব্যাকটেরিয়া বা ছত্রাকের জড় কোষ প্রাচীরের নিচে থাকে আমাদের কি? প্রোটোপ্লাস্ট। দেন যে কোষের কোষঝিল্লিতে আরএনএ থাকে সেটা কি ভাই? পেঁয়াজের কোষ। এগুলো জাস্ট একবার রিডিং দিবা, একবার জাস্ট রিডিং দিবা। দেন ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক কই থাকে ভাই? ক্রোমোজোম গমে। পলিসেন্ট্রিক থাকে কলা গাছের কয়েকটা প্রজাতিতে। মনোজমিক উদ্ভিদ কোনটা ভাই? ট্রাইফোনিয়াম, ট্রাইলোবেটাম বা ঘেটকচু। দেন আমাদের কি প্রথম প্রকৃত কোষীয় বা বহুকোষী জীব? পরীক্ষায় আসা প্রশ্ন। এক ধরনের ছত্রাক, এক ধরনের শৈবাল, সেটা কি? বেনজিওমরফা পিউবেসেন্স বা লোহিত শৈবাল। বুঝতে পারছি? ডান। দেন লিউকোপ্লাস্ট। আমরা জানি প্লাস্টিড হলো 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। যে জায়গায় আমার আলো পৌঁছায় না বা যেসব জায়গায় আমার আসলে খাদ্যটা সঞ্চিত থাকে সেটা হলো লিউকোপ্লাস্ট, যেটা মূল বা ভূনিম্নস্থ কাণ্ড। আর ক্রোমোপ্লাস্ট কি ভাই? ক্রোমোপ্লাস্ট হলো দেখতে রঙিন, মানে আমার পলিনেশনের জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? পলিনেশন, মানে আমার আকর্ষণ করবে যার ফলে পতঙ্গ আসবে। সেটা কি? ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল। ডান। এবারে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কই কই থাকে? শৈবাল, ছত্রাক, মজবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী অধিকাংশ প্রাণীকোষ। বাট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কই কই থাকে না। পরীক্ষা আসা প্রশ্ন, পরীক্ষা আসা প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট। কই কই থাকে না, কই কই থাকে না। থাকে না কোথায় কোথায়? থাকে না আমাদের আদিকোষ, ডায়াটম, ইস্ট ও আবৃতবীজী উদ্ভিদে।
দেন পারক্সিজম কি ভাই প্রায় সব ধরনের কোষে থাকে এবং প্রাণী কিডনি ও লিভারে অধিকাংশে থাকে। দেন ভাই নিউক্লিয়াস, আমরা জানি প্রতি কোষে সাধারণত একটা করে নিউক্লিয়াস থাকে, বাট একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোন শৈবালে? ভাউচেরিয়া, দেন আমাদের বট্রিডিয়াম, দেন স্ফেরোপ্লিয়া, এটা পরীক্ষা আসা প্রশ্ন। দেন পেনিসিলিয়ামের মতন ছত্রাকে থাকে না কই কই, সুনির্দিষ্টভাবে থাকে না আদি কোষে। আর প্রকৃত কোষের মধ্যে কি? শিবকোষ। দেন মানুষের লোহিত রক্ত কণিকা, মানে আমাদের যে আরবিসিটা আছে সেখানে ভাই পরিণত অবস্থায় আমাদের কোনো ধরনের কি থাকে না, আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এবং মনে রাখবা যে যখন তোমরা মাইটোসিস পড়ছো না, তখন আমাদের একটা জিনিস দেখছো না যে ভাই আমার যখন ওই জায়গায় ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস যখন ভাই ঠিকঠাক মতো হয় না, বা আমার ধরো ওই জায়গায় মানে ডাবের পানির মতন অবস্থা, সে জায়গায় কি হয়? সে জায়গায় আমাদের আসলে সাইটোপ্লাজম তৈরি, মানে আমাদের যে সেল, মানে আমাদের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনটা ভালোভাবে তৈরি হয় না। এর ফলে একটা কোষে একের অধিক নিউক্লিয়াস চলে আসে। একটা কোষে কি ভাই? একের অধিক নিউক্লিয়াস চলে আসে। এমন অবস্থাকে আমরা কি বলি? যে ভাই মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা যদি আমার উদ্ভিদে হয়, তাহলে আমরা যে ধরনের কোষ পাই, উদ্ভিদ কোষে হইলে আমরা যে ধরনের কোষ পাই তাকে আমরা কি নামে ডাকি? আর প্রাণীতে হইলে প্রাণী কোষকে আমরা যে নামে ডাকি সেই নামটা কি? উদ্ভিদ কোষে হইলে সেটাকে আমরা ডাকি সিনোসাইট নামে। কি নামে? সিনোসাইট নামে। আর প্রাণী কোষে হইলে সেটাকে আমরা ডাকি প্লাজমোডিয়াম নামে। কি নামে? প্লাজমোডিয়াম। ওকে, কি নামে ডাকি? প্লাজমোডিয়াম। এবং মনে রাখবা অবশ্যই মনে রাখবা সেই জিনিসটা হলো যে ভাই এটার অন্যতম উদাহরণ হলো ডাবের পানি। এটা অন্যতম উদাহরণ কি? ডাবের পানি। এটা অন্যতম উদাহরণ হলো ডাবের পানি। ওকে, বুঝতে পারছি? ডান। দেন ভাই স্যাটেলাইট কোষ কই কই ভাই? তুলা, পাট, ছোলাতে পাই, স্প্লিট জিন কি ভাই? স্তন্যপায়ী, সরীসৃপ এবং পাখি। এগুলো জাস্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক। দেন আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে? ডান। বলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? ক্ষুদ্রতম গাঠনিক একক কি? ভাই কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হলো মাইসেলি। এবং মনে রাখবা ভাই এই কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? এই কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? মনে রাখবা উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। প্রধান উপাদান কি? সেলুলোজ। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ডান। সো এই যে আমাদের এই প্যারায় আছে সূক্ষ্ম গঠনে, তো এই জায়গায় যে প্রধান উপাদান সেলুলোজ, এই সেলুলোজ কি? এক ধরনের পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে সেলুলোজ চেইন গঠিত হয়, আর 100টা সেলুলোজ চেইন মিলে আমাদের এই মাইসেলি গঠন করে, যেটাকে আমরা কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরি। ডান। বলো কোষঝিল্লিতে প্রোটিন কি হিসেবে থাকে না? কোষঝিল্লিতে প্রোটিন কি হিসেবে থাকে না? মানে আমাদের তো প্রোটিন থাকে কোষঝিল্লিতে, তো প্রোটিনটা আসলে কি হিসেবে থাকে এবং কি হিসেবে থাকে না বলো তো? ভেরি গুড। তো এটা আমাদের পানি শোষী হিসেবে থাকে না। কি হিসেবে থাকে না? পানি শোষী হিসেবে থাকে না। আমরা জানি ভাই প্রোটিন থাকে হলো গাঠনিক উপাদান হিসেবে। প্রোটিন থাকলে সেটা এনজাইম হিসেবে কাজ করতে পারে, সেটা বাহক হিসেবে কাজ করতে পারে, কিন্তু পানি শোষী হিসেবে কেন থাকে না? কারণ আমরা জানি কোষ ঝিল্লির যে আমাদের মডেলটা আছে সেই মডেলে আমরা কি পাই? ফসফোলিপিড বাইলেয়ার। সেখানে আমরা কি পাই? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। এর মধ্যে আমাদের যে ফসফেট হেড, এই ফসফোলিপিডের আমার যে ফসফেট হেড, এই ফসফোলিপিডের আমার যে ফসফেট হেড, এই ফসফেট হেড আমার কি হিসেবে কাজ করে? এই ফসফেট হেড আমার কাজ করে পানিগ্রাহী হিসেবে। এই ফসফেট হেড আমার কি হিসেবে কাজ করে? পানিগ্রাহী বা পানি আকর্ষী হিসেবে। এই জায়গায় প্রোটিনের পানিগ্রাহী বা পানি আকর্ষী হওয়ার কোনো ঘটনা নাই। তো এটা পানি শোষী বা পানিগ্রাহী হিসেবে থাকে না। আর আমাদের যে লিপিডের যে লেয়ারটা আছে বা ফ্যাটি অ্যাসিড যে টেইলটা আছে, সেই ফ্যাটি অ্যাসিড টেইলটা আমাদের পানি বিকর্ষী হিসেবে থাকে। ডান।
এটা আমাদের আল্ট্রাস্ট্রাকচার। ওকে, এটাকে আমরা কোন মডেল হিসেবে ডাকি? আমরা স্যান্ডউইচ মডেল হিসেবে ডাকি। ডান। এরপরে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোষীয় কোন অঙ্গাণুকে? প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। যে জায়গায় প্রোটিন বেশি তৈরি হয় কোনটা কোনটা কোনটা? ভেরি গুড ভাই, রাইবোজোম। কোনটাকে? রাইবোজোমকে। ডান। এই যে রাইবোজোম, রাইবোজোমের মেইন কাজ হলো ভাই প্রোটিন তৈরি করা। তো এই জায়গায় রাইবোজোমকে আমরা কোষের প্রোটিন ফ্যাক্টরি হিসেবে আখ্যায়িত করি। বলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাঁজকৃত অংশকে কি বলা হয়? এই জায়গায় আমাদের যে গ্রানা বা থাইলাকয়েড এরা কোন জায়গায় থাকে? এরা থাকে হলো আমাদের প্লাস্টিডে। এরা কোথায় থাকে? প্লাস্টিডে থাকে। আর ক্রিস্টি কোথায় থাকে? ক্রিস্টি আমাদের থাকে হলো এই ভাঁজকৃত অংশটা বা মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজকৃত অংশ। সো মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজকৃত অংশ সেটাকে আমরা ডাকি কি নামে? ক্রিস্টি নামে। কি নামে? ক্রিস্টি নামে। ডান। ফুলের প্রাকৃতিক রং বেগুনি হয় কোনটির প্রভাবে? ভাই আমার পিএইচ হইতে পারে তিন ধরনের, নিউট্রাল পিএইচ হইতে পারে, অ্যাসিডিক পিএইচ হইতে পারে, ক্ষারীয় পিএইচ হইতে পারে। ভাই যখন আমার অ্যাসিডিক পিএইচ হয়, তুমি লিটমাস পেপারের কথা কল্পনা করো, অ্যাসিডিক পিএইচ হইলে মনে রাখবা লাল, আর ক্ষারীয় হইলে মনে রাখবা নীল। ক্ষারীয় হইলে কি মনে রাখবা? নীল। আর নিউট্রাল হইলে হবে আমাদের বেগুনি বা কালচে আর কি, বেগুনি বা কালচে। ঠিক আছে, তো উত্তর কি হবে? নিউট্রাল পিএইচ। উত্তর কি হবে? নিউট্রাল পিএইচ। এই যে বেগুনি রং বা কালচে নীল হয়, বেগুনি রং বা কালচে নীল। সো মনে রাখবা যে ক্ষারীয় হইলে নীল, অ্যাসিডিক হলে লাল, আর এই যে আমাদের নিউট্রাল পিএইচ হলো বেগুনি বা কালচে নীল। ওকে, ডান ডান ডান, ভেরি গুড। ওকে, দেন টমেটোর লাল রঞ্জকের নাম কি? এই জিনিসটা ম্যাক্সিমামের পারার কথা না, ম্যাক্সিমাম এটা ভুল করছে যখন পরীক্ষা হয়েছিল। এটা উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর কি হবে? এটার উত্তর হলো লাইকোপিন। উত্তর কি? লাইকোপিন। ভাই দেখো লাল, লালের সাথে লা আছে, লা লা লা, এই যে লাইকোপিন। লু বাদ দাও, তুমি আপাতত লাইতে থাকো, লা লা লা। তো লাল রঞ্জক লাইকোপিন, লাল রঞ্জক লাইকোপিন। ডান। এবং এই জায়গায় মনে রাখবা যে ভাই প্লাস্টিড, প্লাস্টিড হলো তিন ধরনের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কোনো বর্ণ নাই, ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণ। সো এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের আমার ক্লোরোফিল থাকার কারণে সবুজ বর্ণ হয়। কি থাকার কারণে? ক্লোরোফিল থাকার কারণে সবুজ বর্ণ হয়। তো এই ক্লোরোফিল পিগমেন্ট গুলা কি আমরা ডাকি হলো ক্লোরোফিল এ নামে, ক্লোরোফিল বি নামে। ঠিক আছে, ক্লোরোফিল এ নামে, ক্লোরোফিল বি নামে। এর মধ্যে আমাদের বি, বিতে কি ব্লু না? তো এটা হলো আমাদের কি নীলাভ সবুজ, আর এটা হলো হলুদাভ সবুজ। ডান। এই জায়গায় ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টে আমাদের কোন ধরনের পিগমেন্ট আছে? আমার আছে হলো রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট আর ক্যারোটিনোপ্লাস্ট। আমরা জানি রোডো, রোডো রেড, রেড রেড মানে লাল, রোডো মানে কি? রেড মানে লাল। জ্যান্থোপ্লাস্ট মানে হলো হলুদ, এটা ছোটবেলা থেকে জানি। ক্যারোটি, এই যে ক আছে সো কমলা, ক আছে সো কমলা। আর ফিওপ্লাস্টে হলো বাদামি, ফিওপ্লাস্টে কেমন? বাদামি। ওকে, দেন আমাদের লিউকোপ্লাস্ট আছে, সেই লিউকোপ্লাস্টে খাদ্য সঞ্চয় করবে। তো সেই খাদ্য কেমন হতে পারে? সেই খাদ্য হইতে পারে আমাদের কার্বোহাইড্রেট, সেই খাদ্য হইতে পারে কি আমার প্রোটিন, সেই খাদ্য কি হইতে পারে আমার স্নেহ। তো যখন সেটা হবে কার্বোহাইড্রেট সেটা হবে কি আলু, যখন সেটা হবে প্রোটিন সেটা হবে ভুট্টা, যখন সেটা হবে আমাদের স্নেহ সেটা হবে কি ভাই? সূর্যমুখীর বীজ। সো কোনটাকে আমরা কি নামে ডাকবো? তো আলু যখন সঞ্চয় করবে সেটা হলো ভাই অ্যামাইলোপ্লাস্ট, ভুট্টা বীজ মানে প্রোটিন যখন সঞ্চয় করবে সেটা হবে অ্যালিউলোপ্লাস্ট, আর যখন সূর্যমুখীর বীজ বা স্নেহ পদার্থ সঞ্চয় করবে সেটা হবে ইলাইওপ্লাস্ট। তো কি কি? অ্যামাইলো, অ্যালিউরো, ইলাইও। মাস্ট মাস্ট মাস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? ডান। বলো কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একটু আগেই বলে আসছি, একটু আগেও বলে আসছি। এগুলা কি শৈবাল? কোন শৈবালটা? তিনটা নাম ছিল, কোনটা হবে? কোনটা কোনটা? ভেরি গুড ভাই, স্ফেরোফ্রিয়া। ওকে, এই যে এই জায়গায় আছে দেখো, ভলচেরিয়া, বর্চেরিয়াম, স্ফেরোফ্রিয়া। ওকে, আর ছত্রাকের মধ্যে পেনিসিলাম। ডান। বলো পেঁয়াজের মূলে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা কত? এটা আমাদের ক্রোমোজোমের ছক, সেইখানেও আছে। আবার কোষ বিভাজনের যে প্র্যাকটিক্যাল পার্টটা সেখানেও আছে। উত্তর হলো 16। উত্তর কি? উত্তর হলো আমাদের 16। তো এই জায়গাতে ছকটা আছে, ছকটা মনে রাখার চেষ্টা করবো। আমি কয়েকটা বলি, কয়েকটা ইম্পর্টেন্ট। যেমন ধরো মানুষের ক্ষেত্রে হলো 46। এখন আমরা মানুষের উপর যখন কোনো একটা কিছু অ্যাপ্লাই করতে যাই, এর আগে আমরা আরেকটা জিনিসের উপর এটা পরীক্ষা করাই, সেটা হলো গিনিপিগ। তো মানুষের যদি 46 হয়, গিনিপিগে উল্টা সেটা কত? 64। সেটা কত? 64। এরপরে মানুষের সাথে গরিলার অনেক মিল না, তো কাছাকাছি হবে, সেটা কত হবে? 48। সেটা কত হবে? 48। সেটা কত হবে? 48। দেন আমরা ইন জেনারেল গরু ছাগল বলি না, গরু ছাগল। তো এই যে গরু ছাগলে কি হবে? 60 60, সেম সেম, 60 60। গরু ছাগলে কি? 60 60, সেম সেম। ওকে, দেন এরপরে ভাই আমার গোল কৃমি অনেক ছোট না? গোল কৃমি বা অ্যাসকারিস লুম্ব্রিকোইডেস বা রাউন্ডন আমার অনেক ভিতরে থাকে না? সো এটা কয়টা থাকবে ভাই?
এটা থাকবে হলো আমাদের 2টা, এখানে কয়টা থাকবে 2টা। দেন আমরা যে হাইড্রা পড়ি সেই হাইড্রাতে কয়টা 32টা, হাইড্রাতে কয়টা 32টা। ওকে, আচ্ছা। তারপর মানুষের সাথে তাহলে ক্রোমোজোমের সাথে মিল আছে কোনটা? মিল আছে হলো রেশম পোকার। কোনটার? রেশম পোকার। মানুষের আর রেশম পোকার হলো সেম 46। কত? সেম। ওকে, ডান ডান ডান, বুঝতে পারছি। ওকে, তারপর ধানের ক্ষেত্রে হলো 24। গমের ক্ষেত্রে ধান গম, গম হলো উল্টায় যাবে, কত? 42। গম কত? 42। ভুট্টার ক্ষেত্রে হলো 20, ভুট্টার ক্ষেত্রে কত? 20। তারপরে গোল আলুর ক্ষেত্রে হলো কত? আমার 48। গোল আলুর ক্ষেত্রে কত? 48। টমেটোর ক্ষেত্রে হলো 24। টমেটোর ক্ষেত্রে 24, গোল আলুর ক্ষেত্রে 48। পাটের ক্ষেত্রে 14, জবের ক্ষেত্রে 14। ওকে ওকে, পাট আর জব সেম, 14। এবং এগুলোর ক্ষেত্রে অবশ্যই যেগুলো মার্ক করছে এগুলো সাইন্টিফিক নেমও ইম্পর্টেন্ট, হর্ডিয়াম ভালগারি। ওকে, দেন পাটের ক্ষেত্রে কি? পাটের ক্ষেত্রে আমাদের কর্কোরাস ক্যাপসুলারিস, এগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা। ভুট্টার ক্ষেত্রে জিমেক্স। ওকে, ডান। বলো, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? ভেরি গুড ভাই, লিভার কোষ। কারণ লিভার কোষে মেটাবলিজম অনেক বেশি হয়, তাই এখানে একাধিক নিউক্লিয়াস থাকে। দেন এবার এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এই জায়গায় বলা আছে। ডান। এরপরে কোনটি স্টার্ট কোডন? স্টার্ট কোডন মানে কোন কোডনটা থাকলে আমার আসলে ওই জায়গায় কাজকর্ম শুরু হবে বা আমার ট্রান্সলেশনটা শুরু হবে। স্টার্ট কোডন কোনটা? আমরা জানি স্টার্ট কোডন হলো AUG। আর উপরের যে আমাদের তিনটা আছে, উপরের যে তিনটা আছে UAA, UAG, UGA, এর হলো স্টপ কোডন। মানে যাদের যে কোনো একটা থাকলে আমার কোডিংটা অফ হয়ে যাবে বা ট্রান্সলেশনটা অফ হয়ে যাবে। ডান। ওকে, এখানে লেখা আছে কোনটা স্টার্ট কোডন, কোনটা স্টপ কোডন। আর যে AUG যে আমাদের নাম, AUG এর নাম কিন্তু মিথিওনিন। কি? মিথিওনিন। স্টপ কোডন 9 কোনটা? এরা হলো কি? স্টপ কোডন, আর এটা হলো স্টার্ট কোডন। উত্তর হবে AUG। ডান। ডিএনএ কার্যকরী এককে কি বলে? আমরা জানি ডিএনএ কার্যকরী একক হলো সিস্ট্রন, আর রেকন হলো রিকম্বিনেশনের একক। মানে ওই যে রিকম্বিনেশন বা ওই যে রিকম্বিনেন্ট, ঠিক আছে? তারপরে এই যে আমাদের কমপ্লন, পেন্টোজ, এগুলাকে আমরা কি বলি? এগুলো হলো আমাদের নাই। যেমন আমাদের রেপ্লিকন আছে, রেপ্লিকেশনের জন্য রেপ্লিকন, রেপ্লিকেশনের জন্য কি? রেপ্লিকন। মিউটন আছে কিসের জন্য ভাই? মিউটেশনের জন্য। সেই নামগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তারপরে আমাদের উদ্ভিদ সারের তত্ত্ব। আশা করি বুঝতে পারছো। আমি জাস্ট কয়েকটা স্যাম্পল এমসিকিউ দেখাইছি, তোমাকে কিন্তু সবগুলো সলভ করতে হবে। প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে সলভ করতে হবে। একদম শুরুতে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিয়েছি। আশা করি এইখান থেকে অ্যাটলিস্ট কয়েকটা প্রশ্ন তুমি কমন পাবা। দেন আমাদের আসে উদ্ভিদ সারির তত্ত্ব। কি আসে? উদ্ভিদ সারির তত্ত্ব। এই উদ্ভিদ সারির তত্ত্ব আমাদের আসলে কয়েকটা মেইন প্রসেস নিয়ে মানে এটা তৈরি, এই চ্যাপ্টারটা। সেই প্রসেসগুলো কি? এক হলো ভাই আমার মাটি থেকে যে শোষণ করতেছে, সো পানি শোষণ করে বা খনিজ লবণ যে পরিশোষণ করতেছে। দেন আমাদের কি আছে? দেন আমাদের আছে হলো প্রস্বেদন, ওই যে গাছের উপর দিয়ে বের করে দেয়, সেটা হলো প্রস্বেদন। দেন আমাদের কি আছে? শ্বসন এবং সালোক সংশ্লেষণ। তো এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো ভাই? যে খনিজ লবণ পরিশোষণ। দেন আমাদের কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রভাবক, শ্বসন, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। দেন আমাদের কি? সালোক সংশ্লেষণ রিমিটিং ফ্যাক্টর। দেন আমাদের কি? অবাধ শোষণ, সবাধ শোষণ, ইটিপি ক্যাপচার করে এটিপি। আর কম গুরুত্বপূর্ণ প্রস্বেদন, প্রস্বেদন থেকে প্রশ্ন আসে। C4, দেন প্রচন্ড খোলা ও বন্ধ হবার কৌশল আর শ্বসন। তো এই জিনিসগুলা আমরা একটু ওভারভিউ করার চেষ্টা করব। যেমন আমাদের প্রস্বেদন। প্রস্বেদন আছে হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। স্টোমাটাল বা প্রত্নরন্ধ্রীয়, ল্যান্টিকুলার, আর হলো আমাদের কিউটিকুলার, ত্বকীয় বা কিউটিকুলার, ত্বকীয় বা কিউটিকুলার। তো এর মধ্যে যে আমাদের প্রত্নরন্ধ্রীয়, সেটা আমাদের কত পার্সেন্ট প্রস্বেদন হয়? 95 থেকে 98%, হাতান্তরের অনুসারে 80 থেকে 90%, আলিম 90 থেকে 95% হলো আজীবন। মেইন কথা 90 এর উপরে হয় ভাই। মেইন প্রস্বেদন হয় প্রত্নরন্ধ্রের মাধ্যমে। সো পাতাই প্রস্বেদনের প্রধান অঙ্গ, এবং আমরা মনে রাখবো পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে আমার পানি নির্গত হয় বাষ্প হিসাবে। পানি নির্গত হয় বাষ্প হিসেবে। পানি নির্গত হয় কি হিসেবে? বাষ্প হিসেবে। এখন তুমি বলো তো, কোন প্রক্রিয়ায় পানি বাষ্প হিসেবে নির্গত না হয়ে পানি হিসেবে বা তরল হিসেবে নির্গত হয়? একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটার নাম কি? সেই প্রক্রিয়াটার নাম হলো গাটেশন। সেই প্রক্রিয়াটার নাম কি? গাটেশন। যে জায়গায় পানি হিসেবেই নির্গত হয়, যে জায়গায় কি হিসেবেই নির্গত হয়? পানি হিসেবেই নির্গত হয়। এখন তুমি বলো তো, তোমার জন্য একটা প্রশ্ন, যে ভাই এই পানি হিসেবেই গাটেশন প্রক্রিয়ায় যে পানি বের হয়, এটা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে হয়? এটা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে হয়? বলো বলো বলো, তোমার জন্য আমি
30 সেকেন্ড সময় দিলাম, এটা আমরা একটা ছন্দ দ্বারা মনে রাখি। তো ছন্দটা মনে করতে পারলেই তোমার জন্য এটা হয়ে যাবে সহজ। বলো তো উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর কি হবে? ভেরি গুড ভাই। গ্যাটেশন প্রক্রিয়া হয় হলো ঘটকে। কার? ঘটক। ঘটকে কি ছিল? আমার ছিল ঘাস, টমেটো, কচু। So, এদের ক্ষেত্রে কি হয়েছে ভাই? আমাদের পানি হিসেবে বের হয়ে গেছে গ্যাটেশন, বা এটাকে আমরা কি বলি? পানি পত্ররন্ধ্র। এটা হলো প্রক্রিয়ার নাম হলো কি? গ্যাটেশন। এবং বের হয় কিসের মাধ্যমে ভাই? হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্রের মাধ্যমে। ঠিক আছে, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্রের মাধ্যমে। বুঝতে পারছি? একটু রিলেট করে পড়াই দিলাম। তাহলে লেন্টিকুলার, যেটাকে আমাদের আসলে 1%-এরও কম হয়, এটা আসলে লেন্টিকেল মানে লেন্টিকল দিয়ে তো হয়। লেন্টিকলটা আমরা আসলে কখন পাই? উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে গিয়ে ল্যান্টিসেলের তৈরি হয়, এবং এই ল্যান্টিসেল পেরিডার্ম স্তরে দ্বিউত্তল আকৃতিতে অবস্থান করে এবং দিবারাত্র সবসময় খোলা থাকে। ঠিক আছে, ডান। এরপর আমরা ত্বকীয় বা কিউটিকুলার। স্নেহ জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থ হলো কিউটিন, যেটা সমন্বয়ে কিউটিকল তৈরি হয়। এবং এই জায়গায় মরু, যে আমাদের ডেজার্ট আছে, সেই ডেজার্টে আমাদের আমাদের যে ধরো মরুভূমি অঞ্চলে মরু উদ্ভিদে কিউটিকুলার প্রসাধন কম হয়, যাতে পানি বের না হতে পারে, কারণ আমরা জানি ওই জায়গায় পানির সংকট আছে। আর যেসব উদ্ভিদ ছায়া বা আর্দ্র জায়গায় জন্মে তাদের কিউটিকুলার প্রসাধন বেশি হয়। যখনই তুমি কিউটিন শব্দটা সম্বন্ধে একটু জানো, তখনই তোমার কিউটিনের সাথে আর একটা শব্দের কথা মনে পড়ে। সেটা কি? সেটা হলো কাইটিন। সেটা কি? সেটা হলো কাইটিন। কোনটা দ্বারা কি বোঝায় বলো তো? কোনটা দ্বারা কি বোঝায় ভাই? কিউটিন কি? কিউটিন হলো আমাদের এই যে কিউটিকল গঠন করে। কি গঠন করে? কিউটিকল গঠন করে। আর এই কাইটিন, কাইটিনটা কি গঠন করে ভাই? ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর বা আমাদের পতঙ্গের বহিকঙ্কাল, যেমন তুমি ঘাস ফড়িং পড়ছিলে না, তো সেই পতঙ্গের বহিকঙ্কালে কাইটিন ছিল। পতঙ্গের বহিকঙ্কালে কাইটিন ছিল। মনে রাখবা এই যে কিউটিন, এই কিউটিন আমার গঠিত কি দ্বারা? কিউটিন গঠিত হলো স্নেহ জাতীয় বা মোম জাতীয়, মোম বা স্নেহ জাতীয় পদার্থ দ্বারা। আর কাইটিন গঠিত কি দ্বারা? কাইটিন গঠিত হলো কার্বোহাইড্রেট দ্বারা। কি দ্বারা? কার্বোহাইড্রেট দ্বারা। ওকে, খুবই কমন একটা প্রশ্ন ভাই, ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকে? ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকে ভাই? কি দ্বারা গঠিত ভাই? কাইটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, ডান। এবার আমরা কিছু বিশেষ নাম সম্বন্ধে জানবো, যেমন ধরো সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস বা কার্বন আত্তীকরণ। এই সালোক সংশ্লেষণ বলতো কোন কোন আলোর প্রভাবে বেশি হয়? এটা হয় ভাই আমাদের লাল, নীল, বেগুনি, কমলা, এদের প্রভাবে বেশি হয়। মানে আমাদের যে বেনিয়া সহকলা ছিল তার মধ্যে হলো প্রথম দুইটা লাস্টের দুইটা, এদের প্রভাবে বেশি হয়। দেন আমাদের এই যে এটিপি, এটিপিকে আমরা কি বলি? বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। এই এটিপি আর এনএডিপিএইচ দুটাকে আমরা একত্রে কি বলি? আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তারপরে আলোক পর্যায়, আলোক পর্যায়কে আমরা কি বলি? ফটোফসফোরাইলেশন। এবং মনে রাখবা আলোক পর্যায়ে আমাদের তৈরি হয় এই দুইটা। আলোক পর্যায়ে আমাদের এই দুইটা তৈরি হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়। কি তৈরি হয়? কার্বোহাইড্রেট। দ্যাটস ওয়াই সেটাকে আমরা কি বলি? কার্বন বিজারণ পদ্ধতি বা অন্ধকার অধ্যায়। দেন ক্রেবস চক্র। ক্রেবস চক্রের আরেক নাম কি ভাই? সাইট্রিক অ্যাসিড চক্র, ট্রাইকার্বক্সিলিক চক্র বা টিসিএ চক্র। ভাই এই জায়গায় আমাদের সাইট্রিক অ্যাসিড চক্র কেন বলি? কারণ প্রথমে আমাদের সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তো সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, সেটাকে আমরা সাইট্রিক অ্যাসিড চক্র বলি। দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ডান। এটাতে আসলে কি হয়? এটাতে আমাদের এটিপিতে কনভার্ট হয়, বাকি যা যা থাকে। দেন ভাই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিডটা আমরা কি বলি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলি আবাসিক অণু, কারণ এটা কোষের মধ্যেই থাকে। দেন কোএনজাইম কিউকে আমরা বলি ইউবিকুইনন। লুন্ডেগরের মতবাদকে আমরা বলি লুন্ডেগর বাস্ট্রমের মতবাদ। পাইরুভিক অ্যাসিডের সক্রিয়করণকে আমরা কি বলি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। দেন আমরা সি3 চক্রকে কি বলি? ক্যালভিনো বাসাম চক্র বা ক্যালভিন চক্র। বলতো এটাকে কেন আমরা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলি? কারণ আমরা জানি পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় তৈরি হয়? গ্লাইকোলাইসিসের ফলে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পরবর্তীতে এই পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোই তৈরি হয় না। তো পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট, অ্যাসিটাইল কোই হলো 2 কার্বন বিশিষ্ট। সো এই কারণেই যেহেতু আমার একটা কার্বন চলে যাইতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলি। এবং পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিডিকের সাথে মিলে আমাদের সাইট্রিক অ্যাসিড গঠন করে। ডান।
দেন C3 চক্রকে আমরা কেন C3 চক্র বলি? কারণ প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট। C4 চক্রকে কেন C4 বলি? কারণ প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট। দেন গ্লাইকোলাইসিসকে আমরা বলি এমপি পাথওয়ে বা শ্বসনের সাধারণ গতিপথ বা সাইক্লোপ্লাজমিক শ্বসন। মনে রাখবা আমাদের যে অ্যানারোবিক বা আমাদের অবাত এবং সবাত দুই শ্বসনের কমন পাথওয়ে হলো আমাদের গ্লাইকোলাইসিস, যেটা দুইটাতেই থাকে। ডান। সো সালোক সংশ্লেষণ বা শ্বসন বা C3 উদ্ভিদ বা C4 উদ্ভিদ বা এনজাইমেটিয়া, এদের অপটিমাম তাপমাত্রা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে অপটিমাম তাপমাত্রা হলো 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, শ্বসনের ক্ষেত্রে হলো 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, C3 উদ্ভিদের ক্ষেত্রে হলো আমাদের 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, C4 উদ্ভিদে আমরা জানি যে অতি তাপমাত্রা সহ্য করতে পারে 30 থেকে 45। এই যে অতি তাপমাত্রা সহ্য করতে পারা, এটার জন্য আমাদের একটা অ্যানাটমিক ডিস্ট্রিবিউশন থাকে, যেটাকে আমরা বলি ক্রেঞ্জ অ্যানাটমি। এই ক্রেঞ্জ অ্যানাটমি থাকার কারণে এরা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। দেন এনজাইমে ক্রিয়া কি ভাই? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ডান। বলো উদ্ভিদের সবচেয়ে ধীর গতিতে শোষণ হয় কোনটা? আমরা একদম এক কথায় বলবো, এক কথায় মনে রাখবা যে ভাই একটা ইসের নাম মনে রাখবা, সেটা হলো পটাশিয়াম নাইট্রেট, আরেকটা মনে রাখবা ক্যালসিয়াম সালফেট। আরেকটা মনে রাখবা কি? ক্যালসিয়াম সালফেট। তো এটা কি প্লাস মাইনাস 2 প্লাস 2 মাইনাস। এখন তুমি বলো যে ভাই একজন বা একটা যেতে বেশি সময় লাগবে নাকি দুইটা যেতে বেশি সময় লাগবে? দুইটা যেতে বেশি সময় লাগবে। সো আমার ধীর গতির ক্ষেত্রে হলো অ্যানায়ন এবং ক্যাটায়ন হলো এইটা, এবং দ্রুত গতির ক্ষেত্রে আমাদের অ্যানায়ন এবং ক্যাটায়ন হলো এইটা। সো এই জায়গায় আমাদের কি? এটা হলো ধীর গতি, আর এটা হলো দ্রুত গতি। একবারে শেষ, একবারে শেষ। এটা এত কঠিন কিছু না। সো উত্তর কি হবে? ধীর গতিতে শোষণ হয় ক্যালসিয়াম। সেম, ঠিক আছে, যা আছে জাস্ট একবার। দেন কোন আয়নটির শোষণ হার সবচেয়ে মন্থর? মন্থর কোনটা ভাই? ক্যালসিয়াম সালফেট। তো ক্যালসিয়াম, উত্তর কি হবে? ক্যালসিয়াম। খুবই কমন প্রশ্ন। তার কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে? কোন প্রক্রিয়ায় মাটি থেকে মূলে শোষণ করে? কোনটা? আমাদের অভিস্রবণের মাধ্যমে। ইমবাইবেশন কি? ইমবাইবেশন হলো ভাই আমাদের যে কাঠ বা আমাদের যে ধরো সেলুলোজ যুক্ত যে আমাদের সেলুলোজ যুক্ত যে আমাদের ইগুলো আছে, উদ্ভিদগুলো আছে, সেটা যে ভাই পানি শোষণ করে সেটাকে আমরা বলি ইমবাইবেশন। ব্যাপন কি? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে আসতেছে। আর শ্বসন কি? শ্বসন তো ভাই আমার এই যে মানে শ্বাস তুমি নিতেছো, এই যে তুমি শ্বাসের মাধ্যমে অক্সিজেন নিতেছো, এটা আবার কোষের ভিতর গিয়ে যে ভাই আমাদের গ্লাইকোলাইসিস থেকে শুরু করে অন্যান্য জিনিস করে, সেটা হলো শ্বসন। ওকে, ডান। দেন কোন আলোতে পত্ররন্ধ্রের খোলা ত্বরান্বিত হয়? আমরা জানি নীল আলোতে। কোন আলোতে? নীল আলোতে। ওকে, কোন আলোতে? ব্লু লাইট বা নীল আলোতে। ব্লু লাইট বা নীল আলোতে, ডান। প্রশোধন প্রক্রিয়া উদ্ভিদের পাতা থেকে পানি কি আকারে বায়ুমণ্ডলে নির্গত হয়? আগেই পড়ে আসছি ভাই, বাষ্প আকারে। আর তরল আকারে হয় কিসে? তরল আকারে হয় আমাদের গাটেশন। ওকে, ডান। সো এই জায়গায় আমাদের 1% দেহে অবস্থান করে 99%ই কিন্তু আমাদের বাইরে বের হয়ে যায়। এবং আমাদের একজন বিজ্ঞানী নাম হলো বিজ্ঞানী কার্টিস। সেই বিজ্ঞানী কার্টিস কি বলছে? যে ভাই আমাদের যে ট্রান্সপিরেশন বা প্রস্বেদন, এটা কিন্তু একটা নেসেসারি এভেল। এটা কি? নেসেসারি এভেল। আমরা ছোটবেলা থেকে এটা লিখে আসতে ভাই, নেসেসারি এভেল হলো কার্টিস বলে। এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। এবং প্রস্বেদনের হার নির্ণয় করার জন্য একটা প্রক্রিয়া আছে, সেটা হলো গ্যানং পটোমিটার। সেটা কি? গ্যানং পটোমিটার। ওকে, ডান। তারপর অভিস্রবণ প্রক্রিয়া কোন ধরনের ঝিল্লি প্রযোজ্য? আমরা জানি সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন বা বৈষম্য ভেদ্য যে আমাদের ঝিল্লি, সেটা হলো আমাদের অভিস্রবণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। দেন সকল সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে কোনটা কোনটা? ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। সো এই অপশনে কোনটা আছে? অপশনে আছে ক্লোরোফিল এ আর বি দুইটাই। মনে রাখবা যে ভাই এ আর বি এর মধ্যে এটা হলো সবচেয়ে বেশি পাওয়া যায়। এ হলো কি? সবচেয়ে বেশি পাওয়া যায়। সো উত্তর কি হবে? ক্লোরোফিল এ। ওকে, ডান। এবং এ এর বর্ণ কি? হলদে সবুজ, আর বি এর বর্ণ নীলাভ সবুজ। এই যে বি মানে ব্লু, সো নীলাভ সবুজ, ডান। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? আমরা এই মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে এটার জন্য আমি তিনটা পরীক্ষা করছিলাম, মনে আছে? যে একটাতে আমরা একটা অজৈব পদার্থ নিয়েছি কার্বন ডাইঅক্সাইড না নিয়ে, তাও দেখছো যে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে না, খাবার তৈরি হচ্ছে না, কিন্তু আমার ঠিকই অক্সিজেন উৎপন্ন হচ্ছে। দেন একটাতে আমরা কি H2O এর জায়গায় H2S দিছি, তারপরে আরেকটা জায়গায় কি আমি রেডিও অ্যাক্টিভ দিছি। তো আমরা কোন জায়গা থেকে আসে ভাই? আসে হলো পানি থেকে। ডান, 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 ডান। বলো ক্লোরোফিল আলোক রশ্মির কোনটি শোষণ করে? ক্লোরোফিল আলোক রশ্মি কোনটা শোষণ করে? ভেরি গুড ভাই, ক্লোরোফিল আলোক রশ্মি শোষণ করে ফোটন। ক্লোরোফিল আলোক রশ্মি কোনটা শোষণ করে? ফোটন। দেন সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কোনটা? সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কোনটা?
ভেরি গুড ভাই, সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কি হবে ভাই? ক্লোরোফিল। কে? ক্লোরোফিল। ডান 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 ডান। বলো ক্রেনস অ্যানাটমি কোনটায় দেখা যায়? আমি বলছি যে ভাই উচ্চ তাপমাত্রা সহ্য করার জন্য এক ধরনের অ্যানাটমি দেখাবে, সেটা কোনটা? সেটা হলো কোনটায়? সেটা হলো সিফর উদ্ভিদে। কোনটায়? সিফর উদ্ভিদে। খুবই সহজ, খুবই মানে খুবই সহজ। তুমি বলো কোনটি ট্রাই কার্বক্সিলিক চক্র বা টিসিএ চক্র? টিসিএ চক্র আমরা কোনটাকে বলছি? টিসিএ চক্র আমরা কোনটাকে বলছি? ভেরি গুড ভাই, ক্রেবস চক্রকে। কোনটাকে? ক্রেবস চক্রকে। সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটা? আমাদের যে গ্লাইকোলাইসিস হয়েছে, গ্লাইকোলাইসিস হওয়ার কারণে আমার এই জায়গায় কি গ্লুকোজ ভেঙে আমাদের দুইটা পাইরুভিক অ্যাসিড হয়েছিল। সেই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে কিসে কনভার্ট হয়েছে? ডিকার্বক্সিলেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোএ। এই অ্যাসিটাইল কোএটা আমার সেলের মধ্যে ঢুকে যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে যায়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে আমাদের অ্যাসিটাইল কোএর সাথে মিলে, মানে আমাদের অক্সোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে মিলে কি তৈরি করে? তৈরি করে হলো আমাদের সাইট্রিক অ্যাসিড। সো এই অ্যাসিটাইল কোএটাই তো আমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকতেছে, মানে সংযোগকারী রাসায়নিক উপাদান হলো অ্যাসিটাইল কোএ। কোনটা? অ্যাসিটাইল কোএ। দেন সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটা? সাইট্রিক অ্যাসিড চক্রে তাই দেখো হাইড্রোজেন গ্রহণ করে সেটা কিসে কনভার্ট হবে? একটা রিডিউসিং এজেন্টে কনভার্ট হবে। সো আমরা জানি সাইট্রিক অ্যাসিড চক্রে আমাদের যে এফএডি আছে সেটা কি করে? আমাদের যে নির্গত হওয়া হাইড্রোজেন সে নিজে গ্রহণ করে। যেমন এই যে সাকসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইমের সাহায্যে সে হলো হাইড্রোজেনটা গ্রহণ করে এফএডিএস2 ফর্ম করে। ওকে, দেন গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? আমরা জানি যে এটা হলো অবাত আর সবাত দুইটার জন্যই কমন। অবাত এবং সবাত দুইটার জন্যই কমন। তার মানে সেটা কোথায় হবে? সেটা হলো সাইটোপ্লাজমে হবে। এটা কোথায় হবে? সাইটোপ্লাজম। এটা কোথায় হবে? সাইটোপ্লাজম। ডান। ওকে, ডান। এবারে বলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়? এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড? মাত্র একটু আগেই দেখাই আসছি। কয় অণু পাইরুভিক অ্যাসিড? ভাই 2 অণু পাইরুভিক অ্যাসিড। কয় অণু পাইরুভিক অ্যাসিড? 2 অণু পাইরুভিক অ্যাসিড। ডান। ওকে, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এবং মনে রাখবা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের 1, 3, 9 এই তিনটা স্টেপ হলো আমাদের ইরিভার্সিবল, বা আমরা যেটাকে বলি একমুখী। আর বাকি সবই কিন্তু ভাই আমাদের উভমুখী বা রিভার্সেবল। বাকি সবগুলো কি? উভমুখী। সো ফার্স্ট, থার্ড এবং 9th স্টেপ হলো আমাদের একমুখী বা ইরিভার্সেবল, আর বাকি সব হলো আমাদের কি? উভমুখী বা রিভার্সেবল। তারপরে হলো মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন। এটার আগে আমি জাস্ট তোমাকে আরেকটা জিনিস বলে নিতে চাই যে আমাদের উদ্ভিদের যে খনিজ লবণ পরিশোষণ করতেছে সবই করতেছো। সো এই জায়গায় আমাদের যে ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট আছে, সো ম্যাক্রো এলিমেন্ট গুলো মুখস্থ রাখার জন্য আমি একটা ছন্দ ধরে মনে রাখি, সেটা হলো কে কে ফর নাইস চপস। সেই জায়গায় কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলি আমরা ম্যাক্রো এলিমেন্ট। এগুলাকে আমরা কি বলি? ম্যাক্রো এলিমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট পরীক্ষায় আসেই। তো মনে রাখবা এগুলো হলো আমাদের ম্যাক্রো এলিমেন্ট। দেখো তো এখানে কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো ম্যাক্রো এলিমেন্ট কয়টা? ম্যাক্রো হলো 9টা। এটা বাদে যা আছে বাকি হলো মাইক্রো। এটা বাদে যা আছে বাকিগুলো হলো মাইক্রো। বলো তো মাইক্রো কয়টা? বলো তো মাইক্রো কয়টা? বলো মাইক্রো কয়টা? টোটাল অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? টোটাল হলো 17টা। তাহলে মাইক্রো কয়টা? মাইক্রো হলো 8টা। মাইক্রো কয়টা? 8টা। ওকে, ওকে। তারপরে এখন এই যে আমাদের মাইক্রো মৌলগুলো আছে, এর মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ উপকারী মৌল আছে। যেমন ঘাসের জন্য উপকারী মৌল কোনটা? বলো তো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এই জায়গায় আলাদা করে পড়াচ্ছি এটা। ঘাসের জন্য উপকারী মাইক্রোমৌল কোনটা বলো তো? ঘাসের জন্য ভেরি গুড ভাই, ঘাসের জন্য হলো সিলিকন। ঘাসের জন্য কি? ঘাসের জন্য হলো সিলিকন। পরে তো C4 উদ্ভিদের জন্য কোনটা? C4 উদ্ভিদের জন্য হলো সোডিয়াম। C4 উদ্ভিদের জন্য কি? সোডিয়াম। ওকে, বলো তো নাইট্রোজেন ফিক্সিং
লিগিউমের জন্য কোনটা? নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোনটা ভাই আমাদের? কোবাল্ট। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোনটা? কোবাল্ট। আর আরেকটা হলো কি আমাদের সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবাল কোনটা? সামুদ্রিক শৈবালের জন্য কোনটা? সামুদ্রিক শৈবালের জন্য হলো আয়োডিন। সামুদ্রিক শৈবালের জন্য কোনটা? আয়োডিন। কোনটা? আয়োডিন। মনে রাখবা যে ভাই রংপুর এলাকা সমুদ্র থেকে অনেক দূরে, তাই আয়োডিন কম, এবং এই জন্য সে জায়গায় কি আমাদের আয়োডিন ডিফিসিয়েন্সি ডিজিজগুলো হয়, যেমন গয়টার 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 বা গলগণ্ড রোগ, সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশি হয়। ডান। সো এটা একটু বলার ছিল। এখন আমরা শুরু করব মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার ভাই প্রত্যেকটা বিন্দু গুরুত্বপূর্ণ। এটার এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিন্দু গুরুত্বপূর্ণ। আমরা কিছু বিন্দু দেখব। তো অতি গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যদি তুমি বলতে চাও যে ভাই আসলে অতি গুরুত্বপূর্ণের মধ্যে আমি সবই দিতে পারবো, তাও রক্তের উপাদান, রক্ত রস ও প্লাজমা প্রত্যেকটার কাজ, রক্তকণিকা সমূহ প্রত্যেকটার কাজ, হৃৎপিণ্ডের সংযোগ টিস্যু, স্পন্দনের হার বা পেসমেকার, আর হৃদরোগ নির্ণয়ের পদ্ধতি সমূহ বা চিকিৎসা, স্ট্রোকের চিকিৎসা মানে রোগ আর চিকিৎসা, হৃদরোগ, রক্ততঞ্চন, পালমোনারি শিরা বা ধমনী, মানুষের হৃৎপিণ্ডের গঠন ও কাজ, প্লাজমা ও সিরাম, লসিকা ও লসিকাতন্ত্র, ব্যারোমিটার রক্তচাপ, হৃৎপিণ্ডের কপাটিকা, কার্ডিয়াক চক্র, করোনারি বাইপাস সার্জারি, অ্যানজাইনা, অ্যানজিওপ্লাস্টি। সো এই জিনিসগুলো আমরা একটু ধাপে ধাপে পড়ার চেষ্টা করবো আর কি, মানে ওভারভিউ আর কি কিছু। তো দেখি, সর্বপ্রথম আমরা কিছু এক কথায় উত্তর, যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যেমন লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপয়েসিস। প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপয়েসিস। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাই লোহিত রক্তকণিকা সৃষ্টির জন্য একটা হরমোন খুবই দায়ী, সেটার নাম কি? নামের সাথেই মিল আছে। হরমোনটা হলো আমাদের কি? হরমোনটার নাম কি? হরমোনটার নাম হলো আমাদের এরিথ্রোপয়েটিন। হরমোনটার নাম কি? হরমোনটার নাম হলো এরিথ্রোপয়েটিন। হরমোনটার নাম কি? এরিথ্রোপয়েটিন। ওকে। দেন আমাদের রক্তে লোহিত কণিকার আয়তন পরিমাপের শতকরা হিসেবে আমরা কি বলি? হেমাটোক্রিট। যেমন পুরুষের ক্ষেত্রে 35%, মহিলার ক্ষেত্রে 40%। আরো একটা জিনিস আমি উপরের ক্ষেত্রে বলি, বলতো যে আমাদের রক্ত উৎপাদন, স্পেশালি লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য আমার দুইটা ভিটামিন খুবই ইম্পর্টেন্ট। সেই দুইটা ভিটামিনের নাম বলো। দুইটা ভিটামিন খুবই ইম্পর্টেন্ট লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য। আমি তোমাকে আলাদাভাবে বলে দিই যে লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য ভিটামিন B9 আর ভিটামিন B12 অত্যাবশ্যকীয় আরবিসি তৈরির জন্য। ঠিক আছে। এই যে ভিটামিন B9, সেটাকে তোমরা অনেকে ফলিক অ্যাসিড নামেও চিনো। অনেকে তোমরা ফলিক অ্যাসিড নামেও চেনো। ঠিক আছে। এটার সাথে আমাদের একটু গোজামিল বেঁধে যায় কোনটার? ভিটামিন B12 আর ভিটামিন কে। এরা আমাদের কোথায় উৎপন্ন হয়? আমাদের দেহের মাইক্রোবায়োমের দ্বারা। আমাদের দেহের যে মাইক্রোবায়োমের দ্বারা, সেটা হলো আমাদের বৃহদন্ত্রে উৎপন্ন হয়। বৃহদন্ত্রে উৎপন্ন হয়। সো বৃহদন্ত্রে উৎপন্ন হয় ভিটামিন B12 আর ভিটামিন কে। আর আরবিসি তৈরির জন্য ভিটামিন B9 এবং ভিটামিন B12। এই যে আমাদের ভিটামিন কে, এই ভিটামিন কে এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এই ভিটামিন কে গুরুত্বপূর্ণ হলো রক্ততঞ্চনের জন্য। কিসের জন্য? রক্ততঞ্চন। এর জন্য যে আমাদের ক্লটিং ফ্যাক্টর, সেই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরির জন্য আমাদের ভিটামিন কে ইম্পর্টেন্ট। ওকে, ডান। তো লসিকাতে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি? কাইল। ফ্যাটের পরিমাণ বাড়লে সেটাকে আমাদের দুধের মতন সাথে দেখা যায়, সেজন্য আমরা সেটাকে কি বলি? কাইল। তাহলে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। অনেকবার পরীক্ষায় আসা প্রশ্ন। রক্তচাপের ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস বজায় রাখে কোনটা? ব্যারো রিসেপ্টর। কোনটা? ব্যারো রিসেপ্টর। মানে আমাদের যে উচ্চচাপ বড় রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এর হলো ভাই বিভিন্ন ধরনের রিসেপ্টর, মানে কি বিভিন্ন স্টিমুলাস নিজেরা গ্রহণ করে এটার সাপেক্ষে কিছু কাজ করে আমাদের রক্তের চাপের ভারসাম্য রাখে। দেন পোর্টাল সিস্টেম দুই ধরনের। পোর্টাল সিস্টেম কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হেপাটিক আর একটা হলো রেনাল। হেপাটিক এবং রেনাল। এর মধ্যে মানব দেহে শুধুমাত্র হেপাটিকটা থাকে, রেনালটা থাকে না। কিন্তু আমরাই আমাদের বইতে একটা জিনিস পড়ছি না, মনে আছে? রুই মাছ। সেই রুই মাছে কিন্তু আমাদের রেনাল এবং হেপাটিক দুইটাই ছিল। সেই রুই মাছে কি আমাদের রেনাল এবং হেপাটিক দুইটাই ছিল। ঠিক আছে না? দেন অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকা নালীকে আমরা কি বলি? ল্যাকটিয়েল বলি। কি বলি? ল্যাকটিয়েল। তারপরে
প্রতিটি আরবিসিতে হিমোগ্লোবিন অণু থাকে কয়টা? 270 মিলিয়ন। প্রতি গ্রাম হিমোগ্লোবিনে অক্সিজেন যুক্ত করার ক্ষমতা হলো আমাদের 1.36 থেকে 1.40 মিলিলিটার। প্রতিটি আরবিসিতে হিমোগ্লোবিন থাকে 29 পিকোগ্রাম। রক্তের সান্দ্রতা রক্ষাকারী উপাদান হলো আরবিসি। আরবিসি থেকে এনজাইম রূপে নিঃসৃত পদার্থ হলো নাইট্রাস অক্সাইড। কি ভাই? নাইট্রাস অক্সাইড। তারপরে আমাদের মানবদেহের লসিকা গ্রন্থির সংখ্যা 400 থেকে 700। অণুচক্রিকা থেকে সৃষ্টিকারী এনজাইম হলো থ্রোম্বোকাইনেজ। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো জাস্ট তুমি একবার রিভাইজ, এগুলো সবই তুমি পারো, জাস্ট তোমাদেরকে একীভূত করে দিছি, এগুলা তোমাকে জাস্ট একটু একীভূত করে দিছি। তারপরে বলো রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে কোনটা? আমরা জানি সেরোটোনিন। এই যে সেরোটোনিন, এই সেরোটোনিন কে নিঃসরণ করে? আমাদের প্ল্যাটেলেট নিঃসরণ করে। কে নিঃসরণ করে? প্ল্যাটেলেট নিঃসরণ করে। এটার বিপরীত একটা জিনিস আছে, এটার বিপরীত। সেটার বিপরীত কি? যে আমাদের হ্যাপারিন নামে একটা জিনিস আছে। সেই হ্যাপারিনটা কি করে? সেই হ্যাপারিনটা রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না। আর সেরোটোনিন কি করে? সেরোটোনিন হলো রক্ত জমাট বাঁধায় রক্তনালী সংকোচনের মাধ্যমে। ওকে, এটা হলো উল্টা। তো এই হ্যাপারিন কে নিঃসরণ করে? হ্যাপারিন নিঃসরণ করে হলো বেজোফিল। কে নিঃসরণ করে? বেজোফিল। আর এই সেরোটোনিন নিঃসরণ করে কে? ভাই আমাদের প্ল্যাটেলেট। ওকে, এটা একটু মাথায় রাখবা। দেন মানবদেহের সকল ধমনী, শিরা, তারপরে কৈশিক তালিকার সর্বমোট দৈর্ঘ্য কত হবে? সর্বমোট দৈর্ঘ্য হলো আমাদের 60,000 মাইল। সর্বমোট দৈর্ঘ্য কত? আমাদের 60,000 মাইল। তারপরে সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয় কোনটা? বলা হয় হলো আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আমরা জানি যে ভাই আমাদের যে পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার বলা হয় কোনটাকে? এসএ নোডকে। কোনটাকে? এসএ নোডকে। আর সংরক্ষিত বলা হয় হলো এভি নোডকে বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে। দেন হৃৎপিণ্ডের সংকোচন কমায় কোনটা? প্যারাসিম্প্যাথিক স্নায়ু। তারপরে সাইনোয়াট্রিয়াল নোডের কার্যকারিতা কমে গেলে হৃৎপিণ্ডের অবস্থাকে আমরা কি বলি? ইস্কেমিয়া বলি। তারপরে আমরা বলি যে ইস্কেমিয়া, বা আমরা এটাকে এই বলতে পারি অ্যারিদমিয়া। এটা আসলে ইস্কেমিয়া না, এটা হলো অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া, ইস্কেমিয়াও ডেভেলপ করতে পারে বা পরে। ইস্কেমিয়া আসলে কি? ইস্কেমিয়া হলো যখন আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ইস্কেমিয়া কখন ডেভেলপ করে? যখন অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন সেটাকে আমরা বলি ইস্কেমিয়া। সেটাকে আমরা কি বলি? ইস্কেমিয়া। দেন অন্তস্থ ক্যারোটিড ধমনী রক্ত সরবরাহ করে কোথায়? মস্তিষ্কে। ভাই এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি আলাদাভাবে। সেটা হলো আমাদের যে মস্তিষ্ক, বা ব্রেইন, আমাদের যে ব্রেইন, সেই ব্রেইনে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কে? আমাদের ইন্টারনা ক্যারোটিড আর্টারি বা ক্যারোটিড ধমনী। কে? ক্যারোটিড ধমনী। আর ব্রেইন থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাইরে নিয়ে আসে কে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাইরে নিয়ে আসে কে? তাই নিয়ে আসে হলো আমাদের জুগুলার ভেইন বা জুগুলার শিরা। এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা, ট্রিকি, মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডান 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 ডান। এরপরে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে আমরা কি বলি? রবিন হুড অণু বলি। কারণ এই হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন হলো তার সাথে অক্সিজেনকে যুক্ত করে। আবার যখন কোন একটা কোষকে দেখে যে অক্সিজেনের প্রয়োজন, সে সাথে সাথে ছেড়ে দেয়। শ্বেত রক্তকণিকা আমরা কি বলি? ভাই দেহের ভাসমান প্রতিরক্ষাকারী একক। মনোসাইটকে আমরা কি বলি? রাবিশ কালেক্টিং কোষ, বা আমরা এটাকে ফ্যাগোসাইট বলি। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। নিউট্রোফিলকে আমরা কি বলি? ক্ষুদ্র সক্রিয় ফ্যাগোসাইট বা ফ্যাগোসাইট। এবং আমাদের যে প্লিহাকে আমরা কি বলি? প্লিহাকে আমরা বলি রক্তের রিজার্ভার, ব্লাড ব্যাংক বা রোহিত রক্তকণিকার কবরস্থান। এখানে কতটুকু ব্লাড থাকে ভাই? 300 মিলিলিটার। এবং এই জায়গায় যে আমাদের ম্যাক্রোফেজ কথাটা আছে, ম্যাক্রোফেজটা এটা হবে না, মনে রাখবা। মোনোসাইট হলো যখন রক্তে থাকে তখন সেটাকে আমরা মোনোসাইট বলি। আর এইটাই যখন টিস্যুতে চলে যায় সেটাকে আমরা বলি হলো ম্যাক্রোফেজ। এটা যখন টিস্যুতে চলে যায় সেটাকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ। এক এক টিস্যুতে ম্যাক্রোফেজের এক এক নাম। যেমন ধরো আমাদের যকৃতে এটার নাম হলো কাফ্ফার কোষ। তারপর ধরো আমাদের ব্রেইনে এটার নাম হলো মাইক্রোগিয়াল কোষ। অ্যালভিউলাস এটা হলো অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তারপর আমাদের যে অস্থিতে হলো অস্টিওক্লাস্ট। এক এক জায়গায় এক একটা।
তারপরে প্লিহা, প্লিহা তো আমরা পড়লাম রক্ত রিজার্ভ বা ব্লাড ব্যাংক, 300 মিলিলিটার রক্ত থাকে এবং লোহিত রক্তকণিকার কবরস্থান। হার্ট অ্যাটাকের অপর নাম কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, ডান। তারপরে বাইকাসপিড কপাটিকা, এটার নাম কি? মাইট্রাল কপাটিকা। আমরা জানি হৃৎপিণ্ডে ভাই 6 ধরনের কপাটিকা থাকে। এর মধ্যে হলো বাম কপাটিকা বা আমাদের যে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা, বাম পাশে যেটা থাকে লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে, সেটা হলো দুইটা কাজ থাকে। ডান পাশে থাকে কি? আমাদের ট্রাইকাসপিড। তারপরে ভাই দুইটারই নিচের দিকে আমাদের যে ভাই ধরো ভেন্ট্রিকল এবং আমাদের যে পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মাঝখানে কি থাকে? সেমিলিনার কপাটিকা। একটাকে বলি আমরা পালমোনারি, যেটা পালমোনারি আর্টারি বা পালমোনারি ট্রাঙ্কে উন্মুক্ত হয়। আরেকটাকে বলি আমরা অ্যাওর্টিক, যেটা অ্যাওর্টাতে উন্মুক্ত হয়। এছাড়া আমাদের আরো দুইটা আছে, সেই দুইটার নাম কি? একটা হলো থিবেসিয়ান, আরেকটা হলো আমাদের ইউস্টেশিয়ান। থিবেসিয়ান আর ইউস্টেশিয়ান। থিবেসিয়ান হলো করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের ওখানে থাকে, আর ইউস্টেশিয়ান হলো আমাদের ইনফেরিয়র ভেনা কাভা, এর ওখানে থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা ভাই। কপারটিকা থেকে খুব মানে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, কপারটিকা থেকে খুবই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, কারণ এটা ভাই একটা ছকের মধ্যে তো কোশ্চেন করা সহজ, কোশ্চেন করা সহজ। দেন হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার, যেটাকে আমরা সংরক্ষিত পেসমেলা বলি। দেন ভাই ফাইলেরিয়ার কথা বলছে, যেটা হলো একটা গোদ রোগ বা এলিফ্যান্থিয়াসিস। আমাদের ধরো ওই যে নেমাটোড আছে না, উশেরিরিয়া ব্রেনকোপটি, তো সেটার মাধ্যমে আমাদের ফাইলেরিয়া রোগটা হয়। দেন আমাদের রক্ত তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হেমাটোপয়েসিস, যখন শুধু আরবিসি এরিথ্রোপয়েসিস, যখন ডাব্লিউবিসি লিউকোপয়েসিস, প্ল্যাটেলেট তৈরি হলো থ্রম্বোপয়েসিস। যখন ভাই আরবিসির পরিমাণটা 25% কমে যায় সেটা হলো অ্যানিমিয়া। যখন আরবিসির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় সেটা হলো পলিসাইথেমিয়া। তারপর ধরো যখন ডাব্লিউবিসির পরিমাণটা খুব বেশি বেড়ে যায় লিউকোসাইটোসিস। ডাব্লিউবিসি অস্বাভাবিক হারে বেড়ে গেলে লিউকেমিয়া, এবং ওইখানে আরবিসিও কমে যায়, যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। দেন রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধলে সেটাকে বলি আমরা থ্রম্বোসিস। অক্সিজেন স্বল্পতার কারণে মাইকার্ডিয়াল বা আমাদের যে হার্টের যে মাসেল, সেই পেশিটা যদি ধ্বংস হয় সেটাকে বলি আমরা মাইকার্ডিয়াল ইনফেকশন। এবং ধমনীর প্রাচীরে এন্ডোথেলিয়ামের কোলেস্ট্রল পুঞ্জীভূত হয়ে শক্ত চূর্ণময় পদার্থ তৈরি করলে সেটাকে বলি আমরা আর্টেরিওস্ক্লেরোসিস। এখন এই যে শক্ত চূর্ণময় পদার্থ, এই চূর্ণময় চর্বিজাত পদার্থের একটা নাম আছে, সেটা হলো অ্যাথেরোমা। সেটার নাম কি? অ্যাথেরোমা। ওকে, এখানে একটা জিনিস মিসিং গেছে, সেটা হলো থ্রম্বোসাইট বা প্ল্যাটেলেট যখন কমে যায় সেইটার নাম কি? থ্রম্বোসাইটোপেনিয়া। একটা ডিজিজ বলো তো, যে ডিজিজে থ্রম্বোসাইটোপেনিয়া বা প্ল্যাটেলেটের সংখ্যা কমে যায়, খুবই কমন, সেটা কি? ডেঙ্গু। সেটা কি? ডেঙ্গু। ওকে, ডান। ওকে, এখন আমরা কোশ্চেন সলভ করি। বলো, রক্ত জমাট বাঁধতে কোনটি সাহায্য করে? আমাদের ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? 13টা। তার মধ্যে মানবদেহে কয়টা অ্যাক্টিভ? মানবদেহে অ্যাক্টিভ হলো 12টা। তার মধ্যে প্রধান 4টা আমরা মনে রাখি, ফুল পরে টুপ করে দ্বারা, ফুল পরে টুপ করে। ফুল পরেতে কি? ফুলে ছিল ফাইব্রিনোজেন, পরেতে কি ছিল? প্রচ্ছম্বিন, টুপতে কি ছিল? থ্রম্বোপ্লাস্টিন, পরেতে কি ছিল? ক্যালসিয়াম 2+। সবসময় মনে রাখবা ক্যালসিয়াম কিন্তু আয়ন হিসেবে এই জায়গায় কাজ করবে, শুধু ক্যালসিয়াম থাকলে কিন্তু লাভ নাই, শুধু ক্যালসিয়াম থাকলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, এখানে আয়ন হিসেবে কাজ করতে হবে। তো উত্তর কি হবে? ক্যালসিয়াম 2+। নিচে কোনটি বিলিরুবিন তৈরি করে? লোহিত রক্ত কোষ নাকি অনুচক্রিকা নাকি শ্বেত রক্ত কোষ নাকি প্লাজমা? দেখো আরবিসি, আরবিসির মধ্যে কি ছিল? হিমোগ্লোবিন ছিল না? আমরা জানি হিমোগ্লোবিন দুইটা জিনিস দ্বারা তৈরি, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। তাই গ্লোবিন হলো প্রোটিন, গ্লোবিন হলো প্রোটিন পার্ট, সো এটার হিসাব আলাদা। এই যে হিম, এই হিম কি দ্বারা তৈরি ভাই? এই হিম কি দ্বারা তৈরি ভাই? এই হিম তৈরি হলো আমাদের আয়রন দ্বারা। এই কি দ্বারা তৈরি? আয়রন দ্বারা তৈরি। যখন হিম থেকে আয়রন পার্টটা চলে যায় তখন এই জায়গায় থাকে কি? এই জায়গায় থাকে হলো বিলিভার্ডিন। তখন এই জায়গায় কি থাকে? বিলিভার্ডিন। বিলিভার্ডিনের রং কেমন? বিলিভার্ডিনের রং কেমন বলো তো? বিলিভার্ডিনের রং হলো সবুজ। বিলিভার্ডিনের রং কেমন? সবুজ। যখন এই বিলিভার্ডিনটা পরবর্তীতে ভেঙে যায়, সেই বিলিভার্ডিন ভেঙে তৈরি হয় বিলিরুবিন। কি তৈরি হয়? বিলিরুবিন। যে বিলিরুবিনের রং হলো হলুদ। বলতো কোন রঙে বিলিরুবিন, কোন রোগে বিলিরুবিন বেড়ে যায়? তোমার শরীর হলুদ হয়ে যায়, জন্ডিস। তো জন্ডিস রোগে বিলিরুবিন পরিমাণ কমে যায়। আচ্ছা, এই জায়গায় যে আয়রনটা আছে, বলো তো হিমের কত পার্সেন্ট আয়রন?
হিমের কত পার্সেন্ট আয়রন? হিমের 33.33% হলো আয়রন। হিমের 33.33% হলো আয়রন। সমগ্র রক্তে কত গ্রাম লৌহ থাকে? সমগ্র রক্তে আমার 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। সমগ্র রক্তে আমার 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে, ঠিক আছে। এবং এই জায়গায় রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত? 1:25। 1:25। ওকে, এগুলো জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমরা কোথায় পড়ছিলা? শ্বসন ও শ্বাসক্রিয়ায় পড়ছিলা। সো কোথা থেকে বিলিরুবিন তৈরি হয়েছে আমাদের? লোহিত রক্তকোষ। দেন রক্ত জমাট বাঁধার জন্য কোনটা প্রয়োজন হয় না? প্লাটেলেট অবশ্যই প্রয়োজন, প্রথ্রম্বিন অবশ্যই, ক্লটিং ফ্যাক্টর, ফাইব্রিনোজেন ক্লটিং ফ্যাক্টর। কোনটা প্রয়োজন হয় না? হরমোন। দেন বলো আমাদের নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েসিস, এরিথ্রোসাইট, কোনটা? লোহিত রক্তকোষ। কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? আমরা জানি যে ডাব্লিউবিসির অনেক কাজ। এই যে নিউট্রোফিল, এই নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস। নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস আর কে করে? মনোসাইট করে। এরা কি করে বলতো? এরা হলো কঠিন পদার্থকে ভক্ষণ করে। সো কঠিন পদার্থকে ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস। বলতো তরল পদার্থকে ভক্ষণ করলে সেটার নাম কি হইতো? তরল পদার্থকে ভক্ষণ করলে সেটার নাম হইতো পিনোসাইটোসিস। তরল পদার্থকে ভক্ষণ করলে সেটার নাম কি হইতো? পিনোসাইটোসিস। বেসোফিলের কাজ কি? বেসোফিলের কাজ হলো ভাই হেপারিন নিঃসরণ করা, তার সাথে এরা হিস্টামিনও নিঃসরণ করে। ইওসিনোফিল কি ভাই? অ্যালার্জিক রেসপন্স। আর লিম্ফোসাইট কি তৈরি করে ভাই? অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। বুঝতে পারছো? বুঝতে পারছি? ওকে, আচ্ছা বলো তো কৃমির লার্ভা ধ্বংস করে কোনটা? কৃমির লার্ভা ধ্বংস করে কোনটা? মনে রাখবা এই যে আমাদের ইওসিনোফিল, এই ইওসিনোফিল তার সাথে অ্যালার্জিকের সাথে এরা কি করে? কৃমির লার্ভা ধ্বংস করে। কৃমির লার্ভা ধ্বংস করে। ওকে, ডান। বলো করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? করোনারি, করোনারি ভাই, করোনারি মানে, করোনারি মানে কি? করোনারি মানে কি? করোনারি মানে কি? ভেরি গুড ভাই, করোনারি মানে হলো হৃৎপিণ্ড বা হার্ট। তো কোথায় রক্ত সরবরাহ করবে ভাই? হৃৎপিণ্ডে। মানুষের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? প্রাকৃতিক পেসমেকার কোনটা ছিল ভাই? সাইনোইচিয়াল নোড। কোনটা? সাইনোইচিয়াল নোড। ডান। কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কোনটা দিয়ে শুরু? কোনটা দিয়ে তৈরি ভাই? লিথিয়াম দ্বারা। কোনটা দ্বারা? লিথিয়াম দ্বারা। ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে আসে আমাদের চলন ও অঙ্গ চালনা। চলন ও অঙ্গ চালনা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ, আমার খুবই ফেভারিট একটা চ্যাপ্টার। আমরা জানি এখানে হাড্ডি নিয়ে কথাবার্তা আছে, এখানে আমাদের কথাবার্তা আছে পেশি নিয়ে, আমাদের এই জায়গায় তরুণাস্থি নিয়ে কথাবার্তা আছে, তো লিভার টিভার নিয়ে কথা বলা আছে, এবং এই জায়গায় রোগ টোগ নিয়ে কথা বলা আছে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি? গুরুত্বপূর্ণ টপিক হলো আমাদের অক্ষীয় কঙ্কাল, মানে আমাদের আসলে যে 206টা অস্থি আছে সেই 206টা অস্থি আমার গুরুত্বপূর্ণ। অক্ষীয়, উপাঙ্গীয়, নিরেট অস্থি, তরুণাস্থি। নিরেট অস্থি মানে কি? হ্যাভারশিয়ান সিস্টেমটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তরুণাস্থি কি? তরুণাস্থির প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। দেন আমাদের মসৃণ, হৃৎপেশি বা অমসৃণ পেশি গুরুত্বপূর্ণ। দেন আমাদের হাঁটু সঞ্চালন, ভাই হাঁটু সঞ্চালনে আমাদের কয়েকটা পেশি আছে, তো সেই পেশিগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমাদের যদি হ্যামস্ট্রিং, তারপরে কোয়াড্রিসেপস, পেশিগুলো গুরুত্বপূর্ণ। দেন সমস্যাগুলো গুরুত্বপূর্ণ। পেশি গঠন, কাজ, প্রকারভেদ গুরুত্বপূর্ণ। কশেরুকা বা ওই যে আদর্শ কশেরুকার গঠন গুরুত্বপূর্ণ। কশেরুকার বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। অস্থিভঙ্গ, অস্থিসন্ধি, সন্ধির আঘাত গুরুত্বপূর্ণ। অস্থি শনাক্তকরণ, রস্ত লিভারতন্ত্র খুবই 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 গুরুত্বপূর্ণ। অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা গুরুত্বপূর্ণ। অক্ষীয় কঙ্কাল গুরুত্বপূর্ণ। শ্রোণী চক্রের অক্ষীয় গুরুত্বপূর্ণ। মস্কানো স্থানচ্যুতি গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ। So, আমরা দেখি কিছু কিছু দেখি। যেমন মেরুদণ্ড, মেরুদণ্ডকে আমরা কি নামে ডাকি ভাই? শির দ্বারা, নীল দ্বারা, স্পাইনাল কোরাম। দেন পরশুকা, পরশুকা আমাদের কত জোড়া থাকে? 12 জোড়া থাকে। এর মধ্যে প্রথম 7 জোড়া আমার স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি আসল পরশুকা বা প্রকৃত পরশুকা। আর 8 থেকে 12তম যে পরশুকা আছে এটা হলো আমাদের সরাসরি যুক্ত থাকে না। 7 মানে 8, 9, 10 এরা হলো ভাই 7 সাথে কোস্টাল আর্চ গঠন করে থাকে, এবং তারপরে এগুলো আমাদেরকে ভাসমান হিসেবে থাকে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলি নকল পরশুকা। সো 11 আর 12 নাম্বারটা কি ভাই? ভাসমান পরশুকা। দেন মসৃণ পেশি, মসৃণ পেশিকে আমরা কি বলি ভাই? অনৈচ্ছিক বা ভিসেরাল বা নন স্ট্রিয়েটেড ইনভলান্টারি মাসল। মসৃণ পেশি ভাই আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন পাকস্থলী টাকস্থলী পেশি।
দেন অমসৃণ পেশি কোনটা? ঐচ্ছিক চিহ্নিত কঙ্কাল যে পেশি বা হাড্ডিগুড্ডির সাথে যে পেশিগুলো থাকে। দেন করটিকাকে আমরা কি নামে ডাকি? ক্রেনিয়াম নামে ডাকি, ক্যালভেরিনিয়াম ডাকি, ক্যালভেরিয়াম নামে ডাকি, খুলিরস্থি নামে ডাকি। হ্যাবাসিয়ান তন্ত্রকে আমরা কি নামে ডাকি? অস্টিয়ন নামে ডাকি। ক্ল্যাভিকল পুরুষের ক্ষেত্রে হলো কলার বোন, এই যে কলার বোন এই বরাবর কলার বোন আমরা কলার পরি, আর মহিলাদের ক্ষেত্রে আমরা কি বলি? বিউটি বোন বলি। স্টারনামকে আমরা কি বলি? উরোফলক বা বক্ষফলক। প্রথম সার্ভাইকাল কোষরোগকে আমরা কি ডাকি? অ্যাটলাস, মানে প্রথম সার্ভাইকাল কোষরোগের একটা নাম আছে, সেটা হলো অ্যাটলাস। দ্বিতীয় সার্ভাইকাল কোষরোগের একটা নাম আছে, সেটা হলো অ্যাক্সিস। সপ্তমের একটা স্পেশাল নাম আছে, সেটা হলো ভার্টিব্রা প্রমিনেন্স। দেন কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন স্ক্যাপুলা শুনলেই তুমি কোরাকয়েড এবং অ্যাক্টোমিয়াল প্রসেসের কথা মনে করবা। গ্লেনয়েড গহ্বরের কথা মনে করবা, যেটার সাথে আমাদের কি যুক্ত থাকে? হিউমেরাস যুক্ত থাকে। যেটার সাথে আমাদের কি? হিউমেরাস যুক্ত থাকে। যেটার সাথে আমার কি যুক্ত থাকে? হিউমেরাস যুক্ত থাকে। দেন হিউমেরাসের নাম শুনলেই কি মনে রাখবা? ছোট বড় টিউবারকেল এবং ফিমারের ক্ষেত্রে ট্রোকেন্টার। এখানে হলো টিউবারকেল, এই জায়গায় হলো ট্রোকেন্টার। এছাড়াও ভাই আমাদের ডেলটয়েড রিজ থাকবে হিউমেরাসে। এই যে ডেলটয়েড রিজের গুরুত্ব কি? ডেলটয়েড রিজের গুরুত্ব কি জানো? এই জায়গায় আমার টিকা দেওয়া হয়। কি দেওয়া হয়? টিকা দেওয়া হয়। দেন লাম্বার কোষরোগা কি থাকে আমাদের? ম্যামালি ও ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস। এই যে ফিমারটা কি? দেহের দীর্ঘতম অস্থি, বলো মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটা? দেন মানব দেহের ক্ষুদ্রতম অস্থি কোনটা? মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটা, ক্ষুদ্রতম অস্থি কোনটা? মনে রাখবা, মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটা? ফিমার। আর ক্ষুদ্রতম অস্থি কোনটা ভাই? কানে। মেলিয়াস ইনকাস স্টেপিসের যে স্টেপিস আছে সেই স্টেপিস, এটা হলো ক্ষুদ্রতম অস্থি। ঠিক আছে, মনে রাখবা। দেন আমরা প্রসেস, মানে আমাদের অস্থিতে প্রসেস নামে একটা জিনিস থাকে। প্রসেস কি? আমাদের এক্সট্রা একটা অংশ, যেভাবে একটা মানে ধরো মানে এরকম ভাবে পয়েন্টেড একটা অংশ থাকে, যেটাকে আমরা প্রসেস বলি। কোনটাতে কোন প্রসেস থাকে? যেমন কোষেরুকা কি? আমাদের ভার্টিব্রার মধ্যে তুমি ট্রান্সভার্স প্রসেস পাবা, আর্টিকুলার প্রসেস পাবা। স্টারনামের ক্ষেত্রে তুমি জিফয়েড প্রসেস পাবা। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এক্সাম। জিফয়েড প্রসেস কোনটাতে থাকে? স্টারনামে থাকে। ক্যাপোলাতে তুমি কি পাবা? কোরাকয়েড প্রসেস পাবা। কি পাবা? কোরাকয়েড প্রসেস পাবা। রেডিয়াস আলনায় তুমি কি পাবা? স্টাইলয়েড প্রসেস। এই যে আমি ধরো ঘড়িটা পড়ছি, ঘড়িটা কি স্টাইল করার জন্য পড়ছি না? তো ধর সময় দেখার পাশাপাশি এটা হলো একটু স্টাইল করার জন্য পড়ি আমরা। সো এই যে রেডিয়াস আলনায় জায়গায় থাকে না, সো এই রেডিয়াস আলনায় কি থাকবে? আমাদের স্টাইলয়েড প্রসেস থাকবে। ফেনোডে থাকবে টেরিগয়েড প্রসেস। এক্সিস থাকবে ওডোনটয়েড প্রসেস। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে ভাই ওডোনটয়েড প্রসেস কোনটায় থাকে? এক্সিসে থাকে। কোথায় থাকে? এক্সিসে থাকে। লাম্বার কোষচক্রে কি থাকে? ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু পড়াই দিই। সেই জিনিসটা হলো যে আমাদের রেডিয়াস আলনা, আমাদের হাতে থাকে রেডিয়াস আলনা, আর পায়ে থাকে কি? টিবিয়া ফিবুলা। পায়ে থাকে কি? টিবিয়া ফিবুলা। এখন এদের মধ্যে কোনটা ভেতরে থাকে আর কোনটা বাইরে থাকে? কোনটা ভেতরে থাকে, কোনটা বাইরে থাকে? তুমি বলো তো, যে আমাদের যে আলনা, যেখানে আমরা কাপড় চোপড় রাখি, আলনা কি ঘরের ভিতরে থাকে না বাইরে থাকে? দেন আমরা যে টিভি দেখি, টিভিটা কি ঘরের ভেতরে থাকে না বাইরে থাকে? তো এই আলনা আর টিবিয়া, এরা হলো ভাই ভেতরের দিকে থাকবে, বডির ভিতরের দিকে। আর রেডিয়াস আর টিবিউলা থাকবে বডির বাইরের দিকে। তো আমি হাতটা এরকম ভাবে রাখলে, এই যে যেটা বডির ভিতরের দিকে সেটা হবে আলনা, আর বডির বাইরের দিকে এটা হবে রেডিয়াস। ওকে। দেন স্ক্যাপুলাতে থাকে অ্যাক্রোমিয়াল প্রসেস, আলনাতে কি থাকে? কোরোনয়েড প্রসেস থাকে, অলোক্টেনাল প্রসেস থাকে, স্যাক্রামে থাকে প্রমন্টরি, স্যাক্রাল প্রমন্টরি যেটাকে আমরা বলি। টিবিয়া ফিবুলা থাকে ম্যালিওলাস। দেন ম্যান্ডিবুলা কি? অ্যালভিউলার, কোরোনয়েড এবং কন্ডাইলয়েড প্রসেস থাকে। দেন কিছু ফোরামেন বা গহ্বর, খুবই ইম্পর্টেন্ট। যেমন সার্ভাইকাল কোষরেখাতে আমাদের ট্রান্সভার্স ফোরামেন থাকে। কি থাকে? ট্রান্সভার্স ফোরামেন। খুবই 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 গুরুত্বপূর্ণ। ট্রান্সভার্স কোষরেখাতে কি থাকে? ট্রান্সভার্স ফোরামেন, সার্ভাইকাল কোষরেখাতে। শ্রোণী চক্রে কি থাকে? অবটুরেটর ফোরামেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। শ্রোণী চক্রে থেকে অবটুরেটর ফোরামেন। অক্সিপিটালে কি থাকে? ফোরামেন ম্যাগনাম। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের যে সুষুম্না কাণ্ড ব্রেইনের যেই ম্যাগনাম দিয়ে বা যেই গহ্বর দিয়ে বের হয়ে আসে, যেই ফোঁটা দিয়ে বের হয়ে আসে, সেটা হলো ফোরামেন ম্যাগনাম। মানে ব্রেইনের সাথে যে কানেক্টেড থাকে অক্সিপিটাল, যে আমাদের লোব, বা আমাদের ধরো ব্রেইনের যে অক্সিপিটাল লোব, সেই অক্সিপিটাল লোবের সাথে যে আমার স্পাইনাল কর্ডটা যুক্ত থাকতেছে, সেটা হলো এই ফোরামেন ম্যাগনামের মাধ্যমে। দেন আমাদের কোষরোগে কি থাকে? ভার্টিব্রাল ফোরামেন। এবং কোষরোগাতে আবার ইন্টারভার্টিব্রাল ফোরামেন থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট।
যে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কোন জিনিসটা পাস করে আর আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কোনটা পাস করে। ভাই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে আমাদের পাস করে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি পাস করে? স্পাইনাল কর্ড। আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন ভাই আমার কি একটা কোষেরুকা, কোষেরুকা দুই পাশে দুইটা কি থাকে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সো এই জায়গায় প্রত্যেকটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যাবে? সুষুম্না স্নায়ু যাবে বা স্পাইনাল নার্ভ যাবে, স্পাইনাল নার্ভ যাবে। আমরা কি জানি যে ভাই দুই ধরনের আমরা নার্ভ আমরা পড়ি, ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, মনে আছে? এর মধ্যে ক্রেনিয়াল নার্ভ কয় জোড়া ছিল? ক্রেনিয়াল নার্ভ ছিল 12 জোড়া। আর স্পাইনাল নার্ভ কয় জোড়া ছিল? স্পাইনাল নার্ভ ছিল 31 জোড়া। স্পাইনাল নার্ভ কয় জোড়া ছিল? 31 জোড়া। সো এই যে 31 জোড়া মানে একটা অস্থির দুই পাশ দিয়ে দুইটা বের হচ্ছে, মানে এক জোড়া বের হচ্ছে। সো এটা হলো আমাদের কি? ইন্টারভার্টিব্রাল ফোরামেন। দেন স্ক্যাপুলাতে থাকে গ্লেনয়েড গহ্বর, আর হিপ বোনে থাকে কি? অ্যাসিটাবুলাম গহ্বর। আমাদের যে গ্লেনয়েড গহ্বর এটার সাথে যুক্ত থাকে হলো হিউমেরাস, আর অ্যাসিটাবুলামের সাথে কে যুক্ত থাকে ভাই? ফিমার। অ্যাসিটাবুলামে কে যুক্ত থাকে? ফিমারের হেড। হিউমেরাসের হেড হলো গ্লেনয়েড গহ্বরে, আর অ্যাসিটাবুলামে থাকে কে? ভাই ফিমারের হেড। বলো, মানব শিশুর জন্মের সময় কতটি অস্থি থাকে? মানব শিশুর জন্মের সময় কতটি অস্থি থাকে? কতটি? 300টি। আমাদের নতুন যে আজমল স্যারের বই, আজমল স্যারের বইতে এটাকে 270 বানানো হয়েছে, বাট যদি অপশনে ভাই 270 না থাকে, উত্তর হবে 300। এরপরে অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে কোনটা? আমরা জানি অস্থির সাথে অস্থির সংযোগ করে, অস্থির সাথে অস্থির সংযোগ করে কে? লিগামেন্ট। এবং আমাদের অস্থির সাথে পেশির সংযোগ করে কে? টেন্ডন। অস্থির সাথে পেশির সংযোগ করে কে? টেন্ডন। ঠিক আছে। আর দুই একটা জিনিস একটু বলে দিই, মানে আরো অনেক জিনিস তো আসলে পড়ানো যায়, তোমরা সবকিছু প্র্যাকটিস করবে। আমি জাস্ট তোমাকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একবার একটু টাচ দেওয়ার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে কোন কোন জিনিসগুলো পড়বো। অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করবা। ঠিক আছে। যে জিনিসটা একটু বলবো যে ভাই আমাদের যে তরুণ অস্থি আছে না, সেই তরুণ অস্থি হলো 4 প্রকার। এই তরুণ অস্থি কয় প্রকার? 4 প্রকার। 4টা প্রকারে তুমি পড়বা, বাট আমি তোমাকে একটা স্পেশালি বলি, সেটা হলো ইলাস্টিক বা স্থিতিস্থাপক, বাংলায় বলি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক তরুণাস্থি কোনগুলা? দেখো, স্থিতিস্থাপকের ইংরেজি কি? ইলাস্টিক না? স্থিতিস্থাপকের ইংরেজি কি? ইলাস্টিক না? তো ইলাস্টিক তরুণাস্থিটা তুমি মনে রাখবা 3টা ই দ্বারা। কি দ্বারা? 3টা ই দ্বারা। 3টা ই দ্বারা। 3টা ইতে কি? একটা ইতে হলো আমাদের কি? একটা ইতে কি? এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ। ওকে। আরেকটা তো হলো আমাদের এপিগ্লটিস, আর আরেকটা হলো ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব কি করে ভাই? আমাদের যে মধ্যকর্ণ, সেই মধ্যকর্ণের সাথে গলবিলের সংযোগ স্থাপন করে। মধ্যকর্ণের সাথে গলবিলের সংযোগ স্থাপন করে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। তারপর পেশি। পেশির মধ্যে যদি মানে দুইটা শব্দ বলি, সেই দুইটার শব্দের মধ্যে একটা শব্দ হবে কি জানো? একটা শব্দ হবে যে ইন্টারক্যালেটেড ডিস্ক। একটা শব্দ কি হবে? ইন্টারক্যালেটেড ডিস্ক। বলো তো ইন্টারক্যালেটেড ডিস্ক কার মধ্যে থাকে? কোন পেশিতে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক? ভেরি গুড ভাই, হৃৎপেশিতে বা কার্ডিয়াক পেশিতে। হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিতে। যদি এই পেশি থেকে একটা প্রশ্ন আসে, তাও দেখবো যে ভাই ইন্টারক্যালেটেড ডিস্ক কার মধ্যে থাকে, সেটা আসতেছে প্রশ্ন। সেটা কি আসতেছে? প্রশ্ন। দেন আমাদের ধরো পেশি, পেশির মধ্যে ভাই আমাদের হাঁটুতে কোন কোন পেশি আছে, দেন আমাদের যে রডস, লিভার, এগুলো জাস্ট একটু পড়ার চেষ্টা করবা। এটা একটু পড়ার চেষ্টা করবা। ঠিক আছে। ওকে। সো আসলে পড়াইলে তো অনেক কিছু পড়ানো যায়, বাট শর্টকাটে তোমার জাস্ট কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো একটু বোঝাই দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো। এবং আমি তোমাকে আগেই বলছি যে ভাই শুধুমাত্র এই ক্লাসে যা পড়াইছি এটা বললে হবে না, তোমাকে জাস্ট গাইড করতেছি যে ভাই কিভাবে পড়তে হয়। তো এই ক্লাসের পাশাপাশি তুমি কি করবা? তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। তুমি কি করবা? প্রশ্ন ব্যাংক সলভ করবা।
তুমি আগেই কনসেপ্ট ক্লিয়ার করা ক্লাস তুমি করে রাখছো, এখানে জাস্ট তোমাকে একটু ঝালাই করলাম। তো এখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ছি, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো বলছি, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আরেকটু গুরুত্ব সহকারে পড়বা। এখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলছি এটা তুমি আরেকটু গুরুত্ব সহকারে সলভ করবা। এবং 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো তুমি এতদিন যত এক্সাম দিছো, এতদিন তুমি যতগুলো এক্সাম দিছো, সেই এক্সামগুলোর কোশ্চেনে যতগুলো ভুল আছে সেই ভুলগুলো সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে? সো আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝাতে পারছি এবং কিভাবে পড়তে হয় সেই জিনিসটা বুঝাতে পারছি। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। এবং হতাশ হবা না, ইনশাআল্লাহ তোমার যে জায়গায় লেখা আছে কপালে এবং তুমি যা চাচ্ছ তোমার সেই স্বপ্নটা পূরণ হবে। ওকে, সো দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।